আজকে তোমাদের সামনে উপস্থাপন করা হবে আমাদের বাংলা প্রথম পত্রের একটি গদ্য প্রবন্ধ, যেটি হচ্ছে সাহিত্য খেলা, লিখেছেন প্রমোদ চৌধুরী। তোমরা এখনও যারা যুক্ত হওনি তারা দ্রুত যুক্ত হয়ে নাও, আর যারা যুক্ত হয়েছ তোমরা তোমাদের সকল বন্ধুদেরকে একটু মেনশন দাও, এবং তোমরা চাইলে তোমরা এটা শেয়ার করে দিতে পারো যাতে তোমাদের কাছে ভিডিওটি থেকে যায়। তোমরা সবাই তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন দাও যাতে আমরা সকলে একত্রে স্বতঃস্ফূর্তভাবে ক্লাসটি করতে পারি। তোমরা দ্রুত একটু সবাইকে মেনশন দাও। ওকে, তাহলে আমরা আমাদের মূল পাঠে ফিরে আসি। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রমথ চৌধুরীর লেখা একটি বিখ্যাত প্রবন্ধ, সেটি হচ্ছে সাহিত্য খেলা। তো প্রথমেই আমরা যাই, তো প্রমোদ চৌধুরী সম্পর্কে জেনে আসি। তো প্রমোদ চৌধুরীর যে আসল নাম সেটা হচ্ছে প্রমোদ চৌধুরী, কিন্তু তিনি হচ্ছে সাহিত্যে তার ছদ্মনাম ছিল হচ্ছে বীরবল। তাহলে প্রমোদ চৌধুরীর আসল নাম ছিল হচ্ছে প্রমোদ চৌধুরী, কিন্তু তিনি সাহিত্যের বিভিন্ন শাখায় তার যে ছদ্মনাম দেখা যায় সেটা হচ্ছে বীরবল। তাহলে আমাদের পরীক্ষা আসতে পারে যে প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কোনটি, তাহলে উত্তর হবে হচ্ছে বীরবল। এছাড়া বলা হয়েছে এখানে যে বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী। তো আমরা জানি হচ্ছে যে বাংলা সাহিত্যের হচ্ছে যে আমাদের যুগ ভাগ হচ্ছে তিনটা, একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, একটা হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগের শুরু হচ্ছে 1801 সাল থেকে এবং বর্তমান সাল পর্যন্ত, এই সময়টা হচ্ছে আমাদের আধুনিক যুগ। এই আধুনিক যুগের শুরুতে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত সকলে কিন্তু তাদের সাহিত্য, প্রবন্ধ, গল্পগ্রন্থে সব কিছুতে কিন্তু তারা সাধুরীতির ব্যবহার করত। একমাত্র প্রমোদ চৌধুরীর একটা সম্পাদকীয় ছিল, তার নাম সবুজপত্র। এই সবুজপত্রের মাধ্যমে তিনি সর্বপ্রথম চলিত রীতির প্রবর্তন করেন। এ কারণে তাকে বলা হয় হচ্ছে যে বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক। তার মানে প্রমথ চৌধুরীর আগে সকলে কিন্তু মোটামুটি আমাদের গল্পগ্রন্থ হোক বা প্রবন্ধ, উপন্যাস সব কিছুতেই হচ্ছে সাধু ভাষায় লেখালেখি করত। যদি আমরা দেখি তাহলে হচ্ছে রবীন্দ্রনাথের যে বিখ্যাত উপন্যাস, তাই না, সেগুলো দেখতে পারি, অথবা দেখতে পাবো আমরা গল্পগ্রন্থ, সেগুলো দেখলে আমরা সহজে বুঝতে পারবো যে সেগুলো হচ্ছে কিন্তু বর্তমানে আমরা যে ভাষায় কথা বলি এরকম ভাষায় না, সেগুলো হচ্ছে কি একটু জটিল, তার মধ্যে একটু রূপকের ব্যবহার বেশি, যেটা আমাদের বোধগম্য হতে একটু কষ্ট হয়। তো সেসব প্রবন্ধ, সেসব উপন্যাসে ব্যবহৃত হচ্ছে সাধু ভাষা বা সাধুরীতি। কিন্তু প্রমথ চৌধুরী হচ্ছে প্রথম সেই সাধুরীতির যে আবদ্ধ যে ক্ষেত্র সেখান থেকে বেরিয়ে এসে তিনি সর্বপ্রথম হচ্ছে আমাদের এই বাংলা সাহিত্যে চলিত ভাষাটাকে তিনি নিয়ে আসেন। ওকে, তাহলে তার জন্ম হচ্ছে 1868 খ্রিস্টাব্দ এবং তার জন্মস্থান হচ্ছে যশোর। তার জন্মস্থান কোথায়? যশোর। এবং তার পৈতৃক নিবাস, তো এখানে একটু খেয়াল রাখবে যে যদি বলা হয় যে প্রমথ চৌধুরীর জন্ম কোথায়, তাহলে এটা উত্তর হবে যশোর। কিন্তু যদি বলা হয় তার পৈতৃক নিবাস, মানে তার বাবার কোথায়, বাসা কোথায়, তো সেক্ষেত্রে হতে পারে যে পাবনা। তাহলে পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে, কিন্তু তার জন্ম কোথায়? জন্ম হচ্ছে যশোরে। তার পারিবারিক যদি পরিচয় আমরা পাই, তাহলে তার পারিবারিক পরিচয় হচ্ছে এখানে যে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই ছিলেন হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমরা দেখেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর, এবং সত্যেন্দ্রনাথ ঠাকুরের যে কন্যা, তার সাথে বিবাহ হয় হচ্ছে
এই প্রমথ চৌধুরী, এবং সে কন্যার নাম ছিল হচ্ছে যে ইন্দিরা দেবী চৌধুরানী। তাহলে সত্যেন্দ্রনাথ দত্তের কন্যা ইন্দিরা দেবী চৌধুরানীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রমথ চৌধুরী। ওকে, তার শিক্ষা জীবন হচ্ছে তিনি বিএ অনার্স পাশ করেন হচ্ছে যে প্রেসিডেন্সি কলেজ থেকে, এবং এমএ ইংরেজি পাশ করেন হচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, এবং তিনি ব্যারিস্টারি পড়েন হচ্ছে বিলেত থেকে। ওকে, আচ্ছা, এরপরে আসে যে তার বাংলা সাহিত্যে তার যে বিশেষ অবদান সেটা হচ্ছে কি, এই যে চলিত গদ্যরীতির প্রথম মুখপত্র সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। তিনি কি ছিলেন? এই যে আমাদের যে সবুজপত্র পত্রিকা যেটি বললাম, যে হচ্ছে যে পূর্বে হচ্ছে আমাদের সাধুরীতিতে লেখা হতো, কিন্তু সর্বপ্রথম এই সবুজপত্র পত্রিকার সম্পাদকীয়তে তিনি হচ্ছে চলিত ভাষার তিনি এখানে নিয়ে আসেন। এবং এই সবুজপত্র পত্রিকায় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু অনেক কিন্তু উপন্যাস বা কাব্যগ্রন্থ কিন্তু এখান থেকে প্রকাশ করা হয়েছে। এরপরে আসা হচ্ছে যে পরিচালিত বাগবৈদগ্যময় রম্য রচনায় সিদ্ধহস্ত ছিলেন, এবং তার মৃত্যু হচ্ছে 1946 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর। তো এখান থেকে যদি ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন দেখা যায় তাহলে এখান থেকে আসতে পারে যে প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি, সেটা হবে হচ্ছে এখানে বীরবল। এবং আরেকটি প্রশ্ন এখান থেকে আসতে পারে যে বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তককে, এটা হবে প্রমথ চৌধুরী। এবং এক্ষেত্রে আরও একটা প্রশ্ন আসতে পারে যে সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন, এটা হবে কি প্রমথ চৌধুরী, বা প্রমথ চৌধুরী নিচের কোন পত্রিকার সম্পাদক ছিল, হবে সবুজপত্র। এখান থেকে এই প্রশ্নগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে আমরা পরবর্তী পেজে আসি। আচ্ছা, এইখানে এটা হবে না, এটা হবে হচ্ছে যে এটা একটু মিস্টেক হয়েছে, এখানে এটা হবে প্রমথ চৌধুরী। যদি দেখি যা সাহিত্যকর্ম, তাহলে সাহিত্যকর্ম হচ্ছে এখানে কি প্রমথ চৌধুরী। ওকে, তাহলে তার সাহিত্যকর্মের মধ্যে আছে প্রথমে আমাদের প্রবন্ধ গ্রন্থ, এর মধ্যে আছে কি যে তেল নুন লকড়ি বীরবলের হালকাতা। এই যে আমরা দেখেছিলাম যে তার যে ছদ্মনাম, মানে তার যে লেখার মধ্যে যে ছদ্মনামগুলো ব্যবহার করতো, দেখা যায় যে সেক্ষেত্রে আমাদের বীরবলটাকে তিনি বেশি ব্যবহার করতেন, যার কারণে তার সাহিত্যিক ছদ্মনাম হচ্ছে কি বীরবল। নানা কথা, রায়তের কথা, আমাদের শিক্ষা এবং নানা চর্চা, এইগুলো হচ্ছে তার লিখিত প্রবন্ধ গ্রন্থ। এরপরে আসে কি তার লিখিত আরও ছিল কি গল্প এবং ছিল কাব্যগ্রন্থ। এবং গল্পগ্রন্থ হচ্ছে যে 4 ইয়ারি কথা, আহুতি, নীল লোহিত। এবং কাব্যগ্রন্থ হচ্ছে যে সনেট, পঞ্চাশত এবং পদচারণ। তো এইখান থেকে যেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে লিখতে পারে যে নিচের কোন প্রবন্ধটি প্রমথ চৌধুরীর লেখা। সেক্ষেত্রে ইম্পর্টেন্টটা হচ্ছে এখান থেকে এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা এসে থাকে যে বীরবলের হালকাতা প্রবন্ধটি কার লেখা, এটা হবে কি প্রমথ চৌধুরী। এছাড়া এখান থেকে আসতে পারে, এখান থেকে আরেকটা প্রশ্ন যে নীল লোহিত, এবং এখান থেকে আসতে পারে যে সনেট পঞ্চাশত, এই দুইটা এখান থেকে আসতে পারে যে কার লেখা, এটা আসতে পারে কি প্রমথ চৌধুরীর লেখা। তাহলে পরীক্ষায় হচ্ছে যে বেশি মার্ক পাওয়ার জন্যে, কিংবা পরীক্ষায় এমসিকিউগুলো ভালো করে পাওয়ার জন্যে আমাদের এইভাবে এখান থেকে ভালো করে আমাদের এখান থেকে পড়তে হবে, এবং এখান থেকে আমাদের মার্কিং করে রাখতে হবে। ঠিক আছে, তো তাহলে এখান থেকে আমাদের এই কয়টা প্রশ্ন এখান থেকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখানে আসতে পারে যে বীরবলের হালকাতা কে লিখেছেন, এখানে আসতে পারে প্রমথ চৌধুরী। অথবা বলতে পারে যে নীল লোহিত গল্পটি কার লেখা, প্রমথ চৌধুরী। এবং সনেট পঞ্চাশত কাব্যগ্রন্থটি কে লিখেছেন, প্রমথ চৌধুরী। তো এইভাবে হচ্ছে আমাদের ধরে ধরে যদি আমরা ভালো করে পড়তে পারি, তাহলে আশা করি তাহলে আমাদের এমসিকিউতে কোনো অসুবিধা হবে না। এরপরে আসি হচ্ছে যে আমাদের যে মূল আলোচনা, তাই না? মূল আলোচনা বলতে যে আমাদের যে সাহিত্য যে খেলা, এই সাহিত্য খেলায় আসলে আমাদের কি বলা হয়েছে। তো সেখানে হচ্ছে যে আমাদের প্রমথ চৌধুরী আমাদের বিভিন্ন ধরনের পার্থক্য দেখিয়েছেন। সে পার্থক্যের মধ্যে আমাদের রোদা নামক একজন বিখ্যাত একজন ভাস্করের নাম উল্লেখ করা হয়েছে, এবং এখন বর্তমানে চলমান সমাজের প্রেক্ষিতে তিনি দেখিয়েছেন যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা এবং আমাদের যে সাহিত্য চর্চা, এই দুইটা কি আসলে এক, নাকি এদের মধ্যে অনেক পার্থক্য আছে, এই বিষয়টি কি এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে এখানে আমাদের পাঠ্য বিষয়ের মূল বিষয়টা হচ্ছে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার যে পাঠ্যক্রম এবং আমাদের যে সাহিত্য চর্চার যে মাধ্যম, এই দুইটা কি আদৌ এক, নাকি এদের মধ্যে পার্থক্য আছে, মূল বিষয়টা হচ্ছে এখানে। তাহলে এখানে আসি
তাহলে সাহিত্য খেলা প্রবন্ধ, তাহলে এটা বলে রাখি যে সাহিত্য খেলা কিন্তু কোনো কাব্যগ্রন্থ না, কোনো গল্প না, এটা হচ্ছে কি একটা প্রবন্ধ। তাহলে এখানে আপনাদের আরেকটা প্রশ্ন আসতে পারে যে সাহিত্য খেলা একটি কি, এখানে আসতে পারে গল্প, উপন্যাস, কবিতা বা আসতে পারে প্রবন্ধ। তাহলে এটি একটি কি, এটি হচ্ছে একটি প্রবন্ধ। তাহলে সাহিত্য খেলা প্রবন্ধে সাহিত্যের প্রকৃত স্বরূপ, তার উদ্দেশ্য এবং সাহিত্যিকদের যথার্থ করণীয় দিকগুলো এখানে তুলে ধরা হয়েছে। তাহলে একজন সাহিত্যিকের কি কি কর্তব্য, তাই না, কি কি কর্তব্য এবং সে কি কি করতে পারে, এই সব কিছু হচ্ছে আমাদের এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে দেখি যে প্রমথ চৌধুরীর মতে সাহিত্যের উদ্দেশ্য হলো সকলকে আনন্দ দান করা। তা এখানে মনে রাখতে হবে যে সাহিত্য এবং আমাদের যে একাডেমিক যে পাঠ্যক্রম, এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, তাই না। তো সাহিত্য হচ্ছে কি, সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে যে সকলকে আনন্দ দান করা, কারো মনোরঞ্জন করা নয়। তার এখান থেকে বলা হতে পারে যে আমাদের যে সাহিত্য লেখা হয়, যে আমাদের গদ্য, পদ্য, কবিতা, উপন্যাস লেখা হয়, এই সব কিছু যে সাহিত্যের অংশ, এবং এই সাহিত্যের মূল উদ্দেশ্যই হচ্ছে কি যে সকলকে আনন্দ প্রদান করা, কারোর মনোরঞ্জন করা না। মনে রাখবেন যে সমাজে হচ্ছে যে আমাদের তিনটা শ্রেণীতে ভাগ করা হয়, একটা হচ্ছে যে আপার, একটা হচ্ছে মিডল, একটা হচ্ছে লোয়ার, অর্থাৎ কি উচ্চ, মধ্য, নিম্ন। এই যে তিনটা যে শ্রেণী আছে, এই তিনটা শ্রেণী কিন্তু চাহিদা কিন্তু ভিন্ন, তাই না। ধনী শ্রেণীর বা উচ্চ শ্রেণীর কিন্তু চাহিদা একরকম, তাই না, মধ্যদের চাহিদা একরকম, এবং নিম্ন তাদের চাহিদা কিন্তু অন্যরকম। তাই এই যে সাহিত্য দিয়ে কিন্তু সকলের কিন্তু মন জয় করা কখনোই সম্ভব না, ঠিক আছে। কারণ কি, এই যে তিনটা যে আমাদের ধাপ আছে, এই তিনটা ধাপের মানুষের কিন্তু চাহিদা ভিন্ন। ওকে, তারপর দেখি যে সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য তার স্বধর্ম চ্যুত হয়ে পড়ে, যেটি এই যে মাত্র আপনাকে বললাম যে আমাদের যে সমাজের তিনটা ধাপ, এই তিনটা ধাপের কিন্তু সকলের কিন্তু একসাথে কিন্তু মনোরঞ্জন করা সম্ভব হবে না। অন্যদিকে সাহিত্যের উদ্দেশ্য শিক্ষা দান করাও না। তাহলে আমরা যে একাডেমিক যেগুলো আমরা পড়ি সেগুলো কিন্তু আমাদের আলাদা এক পাশে গেল, আর এখানে যেটা আসে যে সাহিত্যের যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু আমাদের শিক্ষা দান করাও না। কেননা পাঠ্য বিষয় মানুষ তার অনিচ্ছায় বা বাধ্য হয়েই পড়ে। যেমন এই যে এখানে আমি যে সাহিত্য পড়াচ্ছি, তা এইখানে এমন অনেকেই আছে যারা কিন্তু তাদের অনিচ্ছায় মানে বাধ্য হয়ে কিন্তু এখান থেকে মানে পড়তে হয়। অনেকে অনেক স্টুডেন্ট বলে যে ভাই আমরা যদি না পড়ি তাহলে কি এখান থেকে কি মার্ক পাওয়া যাবে। তা এখানে না পারার উদ্দেশ্য কি, তারা বলে যে এগুলো করতে নাকি তাদের কষ্ট হয়, সময় লাগে, কষ্ট হয় পড়তে। এখানে অনেকে থাকতে পারে যে তোমরা এখানে বলতে পারো যে আমাদের সাহিত্যে অনেক বড় বড় লেখা থাকে, তাই না, গদ্য থাকে, পদ্য থাকে, যেগুলো পড়তে কষ্ট হয়, যার কারণে অনেকে তোমরা স্কিপ করো। কিন্তু স্কিপ করা যাবে না, এগুলো ভালো করে পড়তে হবে। আর ঠিক তেমন এখানে বলা হয়েছে যে পাঠ্য বিষয় মানুষ তার অনিচ্ছায় বা বাধ্য হয়ে পড়ে। যদি তোমাদের এই বইয়ে যদি তোমাদের সাহিত্য পাঠ যদি অ্যাড করা না হতো, তাহলে আমার মনে হয় না যে এখান থেকে আমাদের 90% স্টুডেন্টই কিন্তু সাহিত্য দিকে আসতোই না। তাহলে শুধুমাত্র একসঙ্গে যে আমাদের 10 জন থাকতে পারে 100 জনের মধ্যে, তারা একটু তাদের জ্ঞানের পরিধির জন্য তারা কিন্তু পড়তে পারতো, কিন্তু আমি মনে করি যে 90% স্টুডেন্ট কিন্তু তার সাহিত্য পড়তো না। এই কারণে এখানে বলা হয়েছে যে আমাদের যে পাঠ্য বিষয় হচ্ছে মানুষ তার অনিচ্ছা এবং কি বাধ্য হয়েই পড়ে থাকে, অথচ সাহিত্য পড়ে মানুষের স্বেচ্ছায় এবং আনন্দে। তাহলে আমাদের যে সাহিত্যগুলো হয় সেই সাহিত্যগুলো পড়া হয় হচ্ছে আমাদের মানুষের স্বেচ্ছায় এবং আনন্দে। এখন যদি তোমাদের যদি প্রশ্ন করা হয় যে রবীন্দ্রনাথ বা কাজী নজরুল ইসলাম বা বিখ্যাত যে আমাদের কবি সাহিত্যিকগুলো আছে, তাদের লেখা তোমরা কতটি বই পড়েছো, তোমরা একটু এখানে কমেন্ট করে জানিয়ে দেবা যে তোমাদের একাডেমিক সিলেবাসে নাই, কিন্তু তোমরা তোমাদের নিজেদের ইচ্ছায় বা স্ব-ইচ্ছায় তোমরা কোন কোন লেখকের কোন বইটি বা কোন গল্পটি তোমরা পড়েছো, তোমরা আমাদের এই কমেন্ট লিস্টে জানিয়ে দিবা যে ভাই আমি হচ্ছে যে আমাদের একাডেমিক পাঠ্যক্রমে এগুলো নাই, কিন্তু আমি আমার স্ব-ইচ্ছায় আমি এই লেখকের এই বইটি এখান থেকে পড়েছি। তোমরা অবশ্যই এখানে কমেন্ট করে জানাও আমাকে। অথচ সাহিত্য পড়ে হচ্ছে মানুষের স্বেচ্ছায় এবং আনন্দে। সাহিত্য যে রসাস্বাদনের যে সুযোগ আসে পাঠ্য বইয়ে তা নাই। মানে আমাদের যে সাহিত্যের মাধ্যমে যে আমরা যে রসটা আস্বাদন করি সেই সুযোগটা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ে নাই। তাই সেই রসাস্বাদন করতেই মনের আনন্দে প্রচণ্ড আগ্রহ নিয়ে মানুষ স্বেচ্ছায় পাঠ করে সাহিত্য। অর্থাৎ যে তাহলে আমাদের যে একাডেমিক যে পাঠ্যক্রম সেইটা পড়তে আমাদেরকে জোর দেওয়া হয়,
আমাদেরকে বাধ্য করা হয়। কিন্তু যখন আমরা কোনো সাহিত্য পড়তে যাই তখন আমাদের কেউ এখানে কোনো বাধা দেয় না, কোনো আমাদের বাধ্য করে না। সেগুলো করি কি আমরা আমাদের নিজেদের দিক থেকে আমরা স্বেচ্ছায় করে থাকি, আনন্দে নিয়ে করে থাকি। এছাড়া সাহিত্য যেভাবে মানুষের মনের অনুভূতিতে নাড়া দিতে পারে, পাঠ্য বই তা পারে না। তো আমরা দেখি যে আমাদের পাঠ্যক্রমে যদি দেখি সেক্ষেত্রে দেখা যায় যে কোনো কোনো লেখা হয়ে থাকে আমাদের খুবই কঠিন হয়, খুবই সহজ হয়। তো যেগুলো পড়তে পড়তে আমাদের একসময় ভালো লাগে না, মনে হয় যে এটা না পড়লে হয়তো ভালো হতো, বা এটা হচ্ছে আমাদের একঘেয়েমি নিয়ে আসে। কিন্তু সাহিত্য যদি কেউ কখনো ভালো করে পড়ে, আমি বলতে পারি যে প্রথমে একটু বুঝতে অসুবিধা হবে বা একটু কষ্ট হবে। যদি কেউ 7 দিন বা 5 দিন যদি রেগুলার যদি পড়তে পারে, সে যদি সাহিত্যে যদি মধ্যে ঢুকতে পারে, তাহলে সে কখনো এখান থেকে আর বের হয়ে আসবে না। তো এখান থেকে এক্ষেত্রে চাইলে আপনারা এটা টেস্ট করে দেখতে পারেন যে হয়তো বা কোনো গল্পগ্রন্থ বা কোনো উপন্যাসটা আপনারা প্রতিদিন 2 পেজ করে যদি পড়তে পারেন, জাস্ট রেগুলার আপনারা 5 দিন পড়েন, দেখবেন যে এই কাহিনীর মধ্যে যদি আপনারা একবার চলে যেতে পারেন, তাহলে মনে হবে যে এখান থেকে আর ফিরে আসবো না, আরও সামনের দিকে আগায়, সামনের দিকে আগায়। তো এক্ষেত্রে সাহিত্য হচ্ছে মানুষের অনুভূতিতে যেভাবে নাড়া দিতে পারে, পাঠ্য বই কিন্তু পারে না। ওকে, তাহলে এরপরে আসি যে তাই তাই প্রাবন্ধনিক অর্থাৎ প্রমথ চৌধুরী বলেছেন যে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে বিশ্বের খবর জানানো। তাহলে এখানে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে যে মানুষের মনকে বিশ্বের খবর জানানো, অর্থাৎ যে আমাদের যে বিশ্ব জুড়ে যে কোথায় কি হচ্ছে, কোথায় কোন পরিবর্তন, কোথায় যুদ্ধ হচ্ছে বা কোথায় কি হচ্ছে, এই সকল কিছু জানাই হচ্ছে কি আমাদের শিক্ষা। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে বিশ্বের খবর জানানো, অর্থাৎ কোথায় যুদ্ধ হচ্ছে বা কোথায় এই সমস্যা, সেখানে এই সমস্যা, বা কোথায় কি উন্নতি হচ্ছে, বা আমাদের বিজ্ঞানের ফলে আমাদের কোথায় আধুনিকায়ন করা হচ্ছে, চিকিৎসার কি উন্নতি হচ্ছে, শিক্ষাক্ষেত্রে কি উন্নতি হচ্ছে বা কি হচ্ছে, এইগুলো জানাচ্ছে আমাদেরকে শিক্ষা। অপরদিকে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে জাগানো, মানুষের মনকে জাগানো। হতে পারে যে কোনো একজন ব্যক্তির মন খারাপ, সে সাহিত্য নিয়ে বসতে পারলো, সে সাহিত্য পড়ে কিন্তু তার মনটা ভালো হয়ে গেল। ঠিক আছে, এরকম হচ্ছে কি সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে এরকম যে মানুষের মনকে জাগানো। এছাড়া সাহিত্যের সাথে খেলাধুলার তুলনা করা হয়েছে। তাহলে আমাদের এখানে সাহিত্য, এখানে এটা প্রশ্ন আসতে পারে যে সাহিত্যের সাথে কার তুলনা করা হয়েছে, উত্তর হবে কি খেলাধুলা। কারণ কি, তাহলে কারণ হচ্ছে যে খেলায় যেমন আনন্দ লাভ করাই হচ্ছে মুখ্য, ঠিক তেমনি সাহিত্যের উদ্দেশ্যও তাই। তাহলে আমাদের যে একাডেমিক যে আমাদের যে পাঠ্যক্রম থাকে সেখানে আমাদের উদ্দেশ্য কি, এই যে তোমরা যে এখান থেকে যে তোমাদের সাহিত্য এখন তোমরা ক্লাস করতেছো, তোমাদেরও নিশ্চয়ই একটা এখানে একটা তোমাদের উদ্দেশ্য আছে, এটা একটা গোল আছে। তোমাদের উদ্দেশ্য কি, যে এখান থেকে আমাদের A+ পাওয়া, এখান থেকে আমাদের 80% মার্ক পাওয়া বা 90% আমাদের মার্ক ক্যারি করা, তাই না? কিন্তু এখান থেকে আমাদের যে খেলাধুলা যখন আমরা করি বা যখন আমরা কোনো দৌড় বা যেখানে আমাদের খেলাধুলা থাকে না, ফুটবল, ক্রিকেট, তো সেখানে গিয়ে কিন্তু আমাদের কোনো থাকে না উদ্দেশ্য ওইটা আমরা আলাদা দেখে রাখি। যারা তোমার ক্রীড়াবিদ তাদের কথা আলাদা, কিন্তু ম্যাক্সিমামরা আমরা দেখি যে এখানে কিন্তু আমরা সুযোগ পেলে আমরা খেলাধুলা করি, এখানে কিন্তু আমাদের কোনো কিছু থাকে না, এখানে আমাদের কোনো উদ্দেশ্য নাই। ঠিক তেমনই সাহিত্যের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো উদ্দেশ্য নাই, আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে খেলাধুলা, এবং সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে আনন্দ দেওয়া, মানুষের মনকে ভালো রাখা। এই কারণে আমাদের এই সাহিত্য খেলা প্রবন্ধে আমাদের সাহিত্যের সাথে তুলনা করা হয়েছে কার, খেলাধুলার। ওকে, আশা করি আপনারা এটুকু বুঝতে পেরেছেন। যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে আপনারা কোথায় বুঝতে পারেননি। ওকে, তাহলে আমরা এর পরের পার্টে যাই। তাহলে এরপরে হচ্ছে যে আমাদের যেটা আসে সেটা হচ্ছে আমাদের শব্দার্থ। তাহলে আমাদের যেই মূল যে আলোচনা ছিল, অনেকে আমাকে বলে যে আমাদের যে এত এত যে লেখা হয়, যে আমাদের এত যে গদ্য লেখা হয়, যে আমাদের যে পদ্য কবিতা লেখা হয়, অনেকে কিন্তু এখান থেকে যে মূল ভাব বা যে সারাংশ এটা কিন্তু আপনারা খুঁজে পান না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যে এইখানে যেটুকু লেখা আছে, এই লেখাটুকু যদি আপনারা যদি ভালোভাবে যদি আয়ত্ত করতে পারেন, তাহলে আমি মনে করি যে আপনারা প্রতিটা উদ্দীপকের গ এবং ঘ খুব ইজিলি আপনারা অ্যান্সার করতে পারবেন। কারণ কি, অনেকে মনে করে যে এখানে হয়তো বা 5 পেজ বা 10 পেজ লেখা আছে, এখান থেকে আমি মূল ভাবটা কি বা এখান থেকে সারাংশটা কি সেটা হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারি না। যখন আমরা পরীক্ষা দিতে যাই, অনেকে আছে যে MCQ ভালো করে লিখতে পারে, কিন্তু তারা হচ্ছে যে তার সিকিউ সেটা কিন্তু অতটা কিন্তু খারাপ করে। কারণ কি, তারা এখান থেকে বুঝতে পারে না যে এখানে মূল কথা কি, যেখানে সার কথা কি। তো আমি মনে করি যে এইখানে যেটুকু লেখা আছে যদি এটুকু আপনারা আয়ত্ত করতে পারেন, তাহলে আপনারা খুব ভালোভাবে হচ্ছে যে আপনারা উদ্দীপকের গ এবং ঘ,
উদ্দীপকের গ এবং ঘ, এবং উদ্দীপকের সাথে আমাদের যে সাহিত্য খেলার মধ্যে যে সম্পর্ক বা সাদৃশ্য বা অমিল, তাই না, এই সব কিছু কিন্তু আপনারা ইজিলি কিন্তু এখান থেকে বের করতে পারবেন। তো আমি যাদের হচ্ছে যে বুঝতে অসুবিধা হয় যে হচ্ছে যে এখান থেকে আমাদের কি বোঝানো হয়েছে বা আমাদের এই প্রবন্ধের মূল উদ্দেশ্য কি, তাদেরকে বলবো যে আপনারা হচ্ছে যে প্রথমে ওই বই থেকে ওইটা পড়বেন, পড়ার পরে হচ্ছে যে সারাংশ হিসেবে আপনারা এটুকু একটু পড়ে রাখবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে যে গ এবং ঘ সেটা কিন্তু আপনাদের লিখতে কিন্তু খুবই সহজে যাবে, এবং আপনারা খুব কিন্তু ইজিলি আপনারা উদ্দীপকের সঙ্গে এখান থেকে কিন্তু মিলিয়ে লিখতে পারবেন। ঠিক আছে, ওকে। তার এরপরে আসে হচ্ছে আমাদের শব্দার্থ। শব্দার্থ হচ্ছে যে আমরা দেখেছিলাম যে সাহিত্য খেলার যে প্রবন্ধ তার শুরুতেই হচ্ছে একজন বিখ্যাত ব্যক্তির নাম বলা হয়েছে, তার নাম হচ্ছে কি রোদা। তার নাম কি? তার নাম হচ্ছে কি রোদা। তাই রোদা কে? তাই রোদা হচ্ছে যে তার পুরো নাম হচ্ছে ফ্রাসোয়া অগুস্তো রোদা। তো এখানে আমাদের ক নম্বর প্রশ্নে আসতে পারে যে রোদার আসল নাম কি বা রোদার প্রকৃত নাম কি, এরকম যদি আসতে পারে সেক্ষেত্রে আমরা কি লিখবো যে ফ্রাসোয়া অগুস্তো রোদা। তার জন্ম হচ্ছে 1840 এবং মৃত্যু হচ্ছে 1917। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, ওকে। তাহলে বিশ্ববিখ্যাত ফরাসি ভাস্কর, কোথাকার ভাস্কর? ফরাসি ভাস্কর। তাহলে এখান থেকে রোদাকে, রোদার পুরো নাম হচ্ছে ফ্রাসোয়া অগস্তো রোদা, তিনি হচ্ছেন একজন ফরাসি ভাস্কর। তার শ্রেষ্ঠ কীর্তির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নরকের দোয়ার, মানে এগুলোতে কিন্তু তার লেখা, ঠিক আছে। তাই নরকের দোয়ার যেটাতে ভাস্কর, এটা তো আছে তার আর্ট হতে পারে, একটা আর্ট, তাই কি নরকের দোয়ার ও বাঘার্স অফ ক্যালে। তাই বাঘার্স অফ ক্যালে, নরকের দোয়ার, এগুলো কার সৃষ্টি? ফরাসি ভাস্কর রোদার। তার অন্যান্য অবিনশ্বর কীর্তি হচ্ছে চিন্তাবিদ আদম ইভ, তিনি ভিক্টর হুগো, বালজাক, বার্নার্ডো শ প্রমুখ বিখ্যাত সাহিত্যিকদের প্রতিকৃতি নির্মাণ করেছেন। প্রতিকৃতি বলতে তাদের যে প্রতিবিম্ব, যেহেতু তিনি একজন ছিলেন ভাস্কর, সেক্ষেত্রে তিনি কি ভিক্টর হুগো, বালজাক এবং বার্নার্ডো শ প্রভৃতি বিখ্যাত সাহিত্যিকদের তিনি প্রতিকৃতি তিনি নির্মাণ করেছেন, ওকে। এরপর আসে হচ্ছে আমাদের কি শিব হচ্ছে যে হিন্দু পুরাণ বা হিন্দুদের মতামত অনুসারে শিবের অর্থ হচ্ছে এখানে কি মঙ্গলকারী দেবতা অথবা কিন্তু মহাদেব। ইতর মানে হচ্ছে কি যে নীচ বা অধম, মাঝে মধ্যে বলা হয় যে তুমি এত ইতর কেন, তাই না, এটা ইতর মানে হচ্ছে এখানে কি নীচ বা অধম, এটা হচ্ছে এখানে আমাদের নগণ্য অর্থে ব্যবহার করা হয়। বলছে যে কলা রাজ্য অর্থাৎ হচ্ছে এখানে কি শিল্পকলার পরিমণ্ডল, এবং অবতীর্ণ অর্থ হচ্ছে কি যে নেমে আসা, বলছে যে অবতার হিসেবে মানুষের মূর্তিতে নেমেছে এমন বা নেমে আসা। অবতরণ করা অর্থ হচ্ছে যে কি ওপর থেকে নিচে নেমে আসা, ঠিক আছে। তো এখানে পুরোপুরি অর্থটা হচ্ছে কি যে অবতার হিসেবে মানুষের মূর্তিতে নেমেছে এমন বা নেমে আসা, এটা হচ্ছে কি আমাদের কি অবতার। তারপরে হচ্ছে আমরা দেখি যে মর্তবাসী, মর্তমানে পৃথিবী, তাহলে মর্তমানে হচ্ছে কি আমাদের কি পৃথিবী, মর্তমানে হচ্ছে আমাদের পৃথিবী, ওকে। তাহলে এখানে বলছে যে মর্তবাসী মানে কি পৃথিবীর বাসী হবে, তাই না। তাহলে মাটির পৃথিবীর অধিবাসী তাদের নাম হচ্ছে আমাদের কি মর্তবাসী। বলছে যে রসাতল অর্থাৎ কি যে অধপাত, গতায়ন মানে হচ্ছে কি যাতায়াত, তাহলে এখনকে যে যাতায়াত তাকে বলা হতো আগে কি যে গতায়াত। প্রবৃত্তি মানে হচ্ছে কি যে অভিরুচি, ইচ্ছা, ঝোঁক বা আসক্তি। অগত্যা মানে হচ্ছে যে অন্য কোনো উপায় না থাকায় বা নিরুপায় হয়ে বা বাধ্য হয়ে। তাই অগত্যা অর্থ হচ্ছে কি যে নিরুপায় হয়ে বা বাধ্য হয়ে, এমন আমাদের সামনে যে কিছু একটা পরিবেশ চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের বাধ্য হয়ে কোনো একটা কাজ করতে হয়, সেটার নাম হচ্ছে কি অগত্যা অর্থ হচ্ছে যে নিরুপায় বা বাধ্য হয়ে। নিগ্রহ অর্থ হচ্ছে কি যে দুয়ে গভীর বা প্রচ্ছন্ন। তত্ত্ব অর্থ হচ্ছে যে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান, বিদ্যা বা মতবাদ। তাহলে কোনো একটা বিষয় সম্পর্কে যে গভীর জ্ঞান বা যে মতবাদ, সেটাই হচ্ছে আমাদের কি তত্ত্ব, ওকে। এরপরে দেখি হচ্ছে আমরা যে সুর তারাই চড়িয়ে রাখতে হবে, অর্থাৎ কি যে সুর উচ্চ সপ্তকে ধরে রাখতে হবে। গীতি কবিতার অর্থ হচ্ছে কি যে আত্মভাব প্রধান কবিতা বিশেষ। রঙ্গভূমি অর্থ হচ্ছে আমোদ প্রমোদের জায়গা বা অভিনয় প্রদর্শনের স্থান, অর্থাৎ কি যেখানে আমাদের অভিনয়টা প্রদর্শন করা হয় তাকে বলা হয় হচ্ছে রঙ্গমঞ্চ বা রঙ্গভূমি, তাই না। যেমন আমাদের সিনেমা তৈরি করা হয়, সিনেমা বা নাটক যে তৈরি করা হয়, সেটা হচ্ছে আমাদের কি রঙ্গভূমি বা রঙ্গমঞ্চ। বলছে যে স্বগতোক্তি অর্থাৎ হচ্ছে যে আপন মনে
নিজে নিজে কথা বলা, আপন মনে নিজে নিজে কথা বলা, অর্থাৎ অন্যের উদ্দেশ্যে বলা হয়নি এমন কথা, সেটা হচ্ছে কি যে স্বগতোক্তি। তো এখানে স্ব অর্থ নিজে, তাহলে কি যে নিজে নিজে যে কথা বলা তার নাম হচ্ছে আমাদের কি স্বগতোক্তি। এরপর আসলে স্বার্থ, স্বার্থ অর্থাৎ কি যে নিজের উদ্দেশ্য সিদ্ধি, অর্থাৎ কি আমার যে নিজের যে উদ্দেশ্য সেটা হচ্ছে কি আমার স্বার্থ। তাহলে স্বার্থ মানে কি যে নিজের উদ্দেশ্য লাভ বা নিজের উদ্দেশ্য সিদ্ধি, এটা হচ্ছে আমাদের হবে স্বার্থ। তারপরে আসে হচ্ছে পরার্থ। তাহলে স্বার্থ অর্থ হচ্ছে কি যে নিজের জন্য কাজ করা বা নিজের জন্য ভাবা, নিজের দিকটাকে কিন্তু গুরুত্ব দেওয়া। আর পরার্থ অর্থ হচ্ছে কি যে অন্যের হিত বা পরোপকার, অর্থাৎ যে পরের জন্য যে উপকার করা সেটাই হচ্ছে আমাদের পরার্থ বা পরোপকার। এরপর আসে হচ্ছে নিষ্কাম কর্ম। এখানে নিষ্কাম মানে নিষ্কাম কর্ম মানে হচ্ছে ফলাফলের কামনা করা হয়নি এমন কাজ। তাহলে এখানে আমাদের কর্ম হচ্ছে দুই প্রকার হয়, একটা হচ্ছে সকাম কর্ম, একটা হচ্ছে নিষ্কাম কর্ম। তাই সকাম কর্ম হচ্ছে যে আমরা যদি কোনো কাজ আমরা কোনো উদ্দেশ্যে করি সেটা হচ্ছে আমাদের সকাম কর্ম। আর আমরা যদি কোনো কাজ করি কিন্তু সেখানে কোনো আমাদের উদ্দেশ্য নাই, সেখান থেকে আমরা যদি ফলাফল নাও পাই তাতেও আমাদের কোনো অসুবিধা নাই, সেগুলো হচ্ছে আমাদের নিষ্কাম কর্ম। যেমন তোমরা যেখানে তোমাদের সাহিত্য তোমরা পড়তেছো এটা কিন্তু সকাম কর্ম, এটা কিন্তু নিষ্কাম কর্ম না। তাই তোমাদের উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে পড়ে জন্য একটা ভালোটার জন্য মার্ক পাওয়া যায়, এটা কিন্তু আমাদের হবে সকাম কর্ম। ঠিক আছে, তাহলে আবার কি যে সকল কাজ হচ্ছে কোনো উদ্দেশ্যে করা হয় সেটা হচ্ছে আমাদের সকাম কর্ম, আর যে কাজগুলো হচ্ছে কোনো উদ্দেশ্য ছাড়াই করা হয় সেগুলো হচ্ছে আমাদের নিষ্কাম কর্ম। ওকে, বলছে মোক্ষ লাভ। মোক্ষ লাভ অর্থ হচ্ছে কি যে আত্মার মুক্তি অর্জন। তাহলে মোক্ষ লাভের অর্থ হচ্ছে আত্মার মুক্তি অর্জন, এবং জীবাত্মা অর্থাৎ যে প্রাণীর দেহে অবস্থানকারী আত্মা তার নাম হচ্ছে কি জীবাত্মা। পরমাত্মা অর্থ কি যে পরম ব্রহ্ম, ঈশ্বর বা সৃষ্টিকর্তা। তাহলে এখানে পরমাত্মা অর্থ হচ্ছে কি যে পরম ব্রহ্ম, ঈশ্বর বা সৃষ্টিকর্তা। এরপরে আসি মনোরঞ্জন। মনোরঞ্জন অর্থ হচ্ছে যে মনের সন্তোষ সাধন। মনোরঞ্জন করা মানে যে মনের সন্তোষ সাধন বা মনকে আত্মতৃপ্ত করা, মনকে আত্মতৃপ্ত করা। স্বধর্মচ্যুত অর্থ হচ্ছে নিজস্ব বৈশিষ্ট্য থেকে বিচ্যুত হওয়া। খেলো করা অর্থ কি যে গুরুত্বহীন বা অসার করা। বৈশ্য, এই যে বৈশ্য শূদ্র, এখানে মনে রাখতে হবে যে যে হিন্দু ধর্মের কিন্তু যে আমাদের যে 4 ধরনের ক্যাটাগরি ভাগ করা হয়, যেমন আমাদের বর্তমান সমাজে কিন্তু ভাগ করা হয় 3টা ভাগে, এটা হচ্ছে উচ্চ, মধ্য, নিম্ন। তেমনই হচ্ছে যে হিন্দু ধর্ম মতে কিন্তু এই যে আমাদের যে জাত থাকে সে জাত কিন্তু 4টা ভাগে ভাগ করা হতো। তাহলে প্রথমে হচ্ছে উচ্চ যারা হচ্ছে ব্রাহ্মণ, তারপর আসে ক্ষত্রিয়, তারপর আসে বৈশ্য, তারপর আসে শূদ্র। ঠিক আছে, তাহলে হিন্দু ধর্ম অনুসারে কিন্তু জাতটাকে আমাদের 4 ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে কি, প্রথম হচ্ছে ব্রাহ্মণ, তারপর হচ্ছে ক্ষত্রিয়, তারপর হচ্ছে বৈশ্য, তারপর হচ্ছে শূদ্র। তো এখানে বৈশ্য কি, বৈশ্য হচ্ছে যে প্রাচীন আর্য সমাজের চতুবর্ণের 3টি স্তর যারা কৃষিকাজ বা ব্যবসা বাণিজ্য করত। ঠিক আছে, তাহলে বৈশ্য কারা, বৈশ্য হচ্ছে যে প্রাচীন আর্য সমাজের চতুর্থ বর্ণের 3য় স্তর। তাহলে প্রথম ছিল হচ্ছে ব্রাহ্মণ, দ্বিতীয় হচ্ছে ক্ষত্রিয়, তৃতীয় হচ্ছে বৈশ্য। তারা কি করতো, তাদের কাজ ছিল হচ্ছে কৃষিকাজ করা অথবা ছিল ব্যবসা বাণিজ্য করা। এরপর আছে কি শূদ্র। শূদ্র হচ্ছে যে প্রাচীন আর্য সমাজে চতুর্থ বর্ণের নিম্নতম শ্রেণী হচ্ছে কি আমাদের শূদ্র। তাই শূদ্র হচ্ছে সকলের নিচে, যারা ছিল কি সমাজের নিম্নতম। ওকে, এরপর আসে হচ্ছে যে মতিগতি। মতিগতি মানে হচ্ছে কি যে ইচ্ছা ও প্রবণতা। গলাধকরণ মানে কি যে ভক্ষণ মানে খাওয়া, তাহলে এটাও তো কি হবে ভক্ষণ বা পান করা। বাল্মীকি, বাল্মীকি হচ্ছে কি যে রামায়ণ, যে রামায়ণ প্রণেতা বিখ্যাত ঋষি এবং কবি, তিনি হচ্ছে কি বাল্মীকি। প্রাচীন ভারতীয় সাহিত্যের আদি কবি। এটা প্রশ্ন একটা আসতে পারে যে প্রাচীন ভারতীয় সাহিত্যের আদি কবি কে, আদি কবি হচ্ছে কি বাল্মীকি। তাহলে প্রাচীন ভারতীয় সাহিত্যের আদি কবি হচ্ছে বাল্মীকি। যৌবনে তার নাম ছিল হচ্ছে রত্নাকর, এবং তার বিষয় ছিল কি যে দস্যুতা। দস্যুতা মানে কি ডাকাত, ডাকাতি করা। তাহলে কি, তাহলে যৌবনে বা বাল্যকালে তার নাম ছিল হচ্ছে রত্নাকর, এবং তার এটা ছিল কি ডাকাতি করা মানে কি দস্যুতা করা। জনশ্রুতি অনুসারে তিনি ব্রহ্মার উপদেশে দস্যুবৃত্তি ছেড়ে তপস্যামগ্ন হন এবং নারদের উপদেশে রামায়ণ রচনা করেন। ওকে, তো এখান থেকে এতটুকু লাগবে না, এখান থেকে জাস্ট এই যে প্রথমটুকু লিখতে পারেন যে রামায়ণের প্রণেতা হচ্ছে বাল্মীকি, এবং তিনি হচ্ছে প্রাচীন ভারতীয় সাহিত্যের একজন আদিকবি, এটুকু শেষ। এরপরে আসা হচ্ছে যে কুশীলব। কুশীলব শব্দের অর্থ হচ্ছে কি অভিনেতা। কুশীলব মানে হচ্ছে
অভিনেতা। এরপর আসে হচ্ছে কি যে যথা সর্বস্ব, কথাটির অর্থ হচ্ছে কি যে সমস্ত কিছু, সমস্ত কিছু। এরপরে আসে হচ্ছে আমরা যে কৌপিন, কৌপিন শব্দের অর্থ হচ্ছে কি যে ল্যাঙট, অর্থ কি ল্যাঙট। পেলা, পেলা অর্থ হচ্ছে কি যে পাঁচালী কীর্তন ইত্যাদির আসরে গায়ক গায়িকাদের দেওয়া শ্রোতাদের পারিতোষিক, তার নাম হচ্ছে কি যে পেলা। এরপর আসে কি যে যোগ বশিষ্ঠ রামায়ণ, তাহলে রামচন্দ্রের প্রতি বশিষ্ঠ মুনির উপদেশ সংবলিত একটা সংস্কৃত রামায়ণের নামই হচ্ছে কি যোগ বশিষ্ঠ রামায়ণ। তাহলে কশ্চিন কালো মানে কি যে কোনো সময় বা কখনো, তাহলে কশ্চিন কালো বলতে যে কখনো, এবং কি টিকা ভাষ্য মানে কি যে ব্যাখ্যা ও মন্তব্য, ব্যাখ্যা ও মন্তব্য, এটা অর্থ হচ্ছে যে টিকা ভাষ্য। তো তোমরা দেখে থাকবে যে তোমাদের যেখানে শব্দার্থ থাকে বইয়ে, সেখানে কিন্তু তোমাদের লেখা থাকে পাশে যে শব্দার্থ ও টিকা, এই টিকা মানে হচ্ছে কিন্তু ব্যাখ্যা, ঠিক আছে, টিকা অর্থ ব্যাখ্যা। তোমাদের দেখবা পাঠ্য বইয়ে যেখানে আমাদের শব্দার্থ যুক্ত করা থাকে, দেখবো ওখানে লেখা থাকে যে শব্দার্থ ও টিকা। শব্দার্থ মানে হচ্ছে যে শব্দের অর্থ, আর টিকা মানে হচ্ছে কি যে শব্দের যে ব্যাখ্যাটা। ওকে, আচ্ছা এরপরে আসবো হচ্ছে আমরা আমাদের যে মূলত যে ছিল পাঠ পরিচিতি, সেখানে আমরা আসবো যে আমাদের যে এখানে যে আমরা যে মূলত পাঠ করলাম, তাহলে এই পাঠটা আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে বা এদের মূল উদ্দেশ্যটা কি। তাই প্রমথ চৌধুরীর সাহিত্য খেলা প্রবন্ধটি সর্বপ্রথম প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকার শ্রাবণ সংখ্যায়, শ্রাবণ সংখ্যায়। তাহলে এখানে বলা হতে পারে যে প্রমথ চৌধুরী তিনি যেই পত্রিকার সম্পাদক ছিলেন, সেই পত্রিকার মাধ্যমে কিন্তু এটা প্রকাশ করা হয়। তাহলে প্রমথ চৌধুরীর সাহিত্য খেলা প্রবন্ধটি সর্বপ্রথম প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকার কোন সংখ্যায়, শ্রাবণ সংখ্যায়, শ্রাবণ সংখ্যায় 1322 বঙ্গাব্দে। পরে তা তার প্রবন্ধ সমগ্র বইয়ে সংকলিত হয়। তাহলে প্রথমে সংকলিত হয় হচ্ছে সবুজপত্র পত্রিকায়, এবং পরবর্তীতে সেটি নিয়ে আসা হয় কোথায়, প্রবন্ধ সংগ্রহে। এই প্রবন্ধে সাহিত্য চর্চার আদর্শ এবং উদ্দেশ্য সম্পর্কে লেখকের মতামত এবং দৃষ্টিভঙ্গির সুস্পষ্ট পরিচয় ফুটে উঠেছে। লেখাটি ঈষৎ সংক্ষিপ্ত আকারে এখানে মুদ্রিত হয়েছে। ঈষৎ মানে হচ্ছে যে ছোট আকারে আর কি, খুব ছোট আকারে এখানে উল্লেখ করা হয়েছে। প্রমথ চৌধুরীর মতে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে যে সকলকে আনন্দ দান করা, সকলকে কি আনন্দ দান করা হচ্ছে সাহিত্যের মূল উদ্দেশ্য, কারো মনোরঞ্জন করা নয়। সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য হয়ে পড়বে স্বধর্মচ্যুত। তাহলে সমাজের সকল মানুষের, উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সকল মানুষের চাহিদাকে যদি গুরুত্ব দেওয়া হয়, তাহলে সাহিত্য কিন্তু সেভাবে কিন্তু মানুষের মনটাকে জয় করতে পারবে না। অন্যদিকে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে শিক্ষা দান করাও না, কারণ পাঠ্য বিষয় পড়ে হচ্ছে মানুষ অনিচ্ছায় এবং বাধ্য হয়ে, পক্ষান্তরে সাহিত্যের রসাস্বাদন করতে মানুষ কি করে, স্বেচ্ছায় এটাকে করে অথবা আনন্দে করে। তাহলে আমরা দেখেছি যে পাঠ্য বিষয়গুলো হচ্ছে আমাদের জোর করে বা বাধ্য করে পড়ানো হয়, কিন্তু সাহিত্যের ক্ষেত্রে কিন্তু এরকম আমাদের কোনো জোর করা হয় না বা বাধ্য করা হয় না। সেক্ষেত্রে মানুষ তার স্ব ইচ্ছায় আনন্দে সেগুলো কিন্তু তারা পড়ে থাকে। এরপর আসে হচ্ছে আমরা যে তাছাড়া শিক্ষার উদ্দেশ্য হচ্ছে যে জ্ঞানের বিষয় জানানো, পক্ষান্তরে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে মানুষের মনে সাড়া জাগানো। ওকে, লেখকের মতে সাহিত্যের সঙ্গে তুলনা চলে কার, খেলাধুলার। কারণ কি খেলাধুলায় যেমন নিছক আনন্দই প্রধান, সাহিত্যের ক্ষেত্রেও তাই। খেলাধুলায় যেমন আনন্দ ছাড়া কোনো উদ্দেশ্য নাই, ঠিক তেমনি সাহিত্যেরও একমাত্র উদ্দেশ্য হচ্ছে আনন্দ দান করা। তাহলে আমাদের সাহিত্যের মূল উদ্দেশ্য হচ্ছে কি যে পাঠককে আনন্দ প্রদান করা। ওকে, আচ্ছা, তো এইটা ছিল হচ্ছে আমাদের মূলত সাহিত্য খেলা, সেটা হচ্ছে মূল বিষয়। এখন হচ্ছে যে আমরা যাব যে আমাদের এখান থেকে যে এমসিকিউ বা আমাদের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আসবে সেইগুলো আমরা দেখব এখন। তো এই ক্ষেত্রে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর দেওয়া আছে যে পরার্থ শব্দের অর্থ কোনটি। পরার্থ শব্দের অর্থ কিন্তু একটু আগে আমরা খেয়াল করেছি। তো এখানে আপনারা সকলে আমাকে কমেন্ট করে জানাবেন যে এইখানে পরার্থ শব্দের অর্থ কোনটি হবে, পরার্থ শব্দের অর্থ কোনটি হবে, এটি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। যে ক পারিতোষিক, খ মনোজগৎ, গ পরোপকার, ঘ মনোরঞ্জন। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের পরার্থ শব্দের অর্থ কি হবে, এটি হচ্ছে আপনারা আমাকে জানান যে পরার্থ শব্দের অর্থ কি হবে।
পরার্থ শব্দের অর্থ কি হবে আপনারা একটু কমেন্ট করে জানান যে একের কোনটি হবে, ক, খ, গ নাকি ঘ। তাহলে পরার্থ শব্দের অর্থ কোনটি? পরার্থ শব্দের অর্থ কোনটি? পারিতোষিক, মনোজগৎ, পরোপকার নাকি মনোরঞ্জন। তাহলে আমরা দেখেছিলাম যে এখানে স্বার্থ মানে হচ্ছে যে নিজের দিকটিকে বেশি গুরুত্ব দেওয়া বা নিজের কথা ভাবা, কিন্তু সেখানে হচ্ছে যে আমাদের পরার্থ শব্দ হচ্ছে যে অন্য বা পরের উপকার করা, অর্থাৎ এখানে উত্তর হবে কি আমাদের পরোপকার, গ। তাহলে পরার্থ শব্দের অর্থ হচ্ছে আমাদের কি হবে, গ হবে, উত্তর হবে কি পরোপকার, উত্তর হবে পরোপকার। ওকে, তাহলে এরপরে আসি হচ্ছে আমরা 2 নম্বরে, বলছে যে লেখকের মতে সাহিত্যের উদ্দেশ্য কোনটি। তাহলে এখানে লেখক যে দেখিয়েছেন যে আমাদের যে পাঠ্য বিষয় এবং যে সাহিত্য এদের মধ্যে তিনি পার্থক্য দেখিয়েছেন এবং তিনি বলেছেন যে সাহিত্যের উদ্দেশ্য কোনটি। সাহিত্যের উদ্দেশ্য কোনটি? ক, সমাজের মনোরঞ্জন করা, খ, অন্যের মনের অভাব পূর্ণ করা, গ, মানুষের মনকে জাগানো, ঘ, মনকে বিশ্বের খবর জানানো। তাহলে এখানে আছে যে আমাদের যে সাহিত্য, সেই সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে আমাদের মানুষের মনকে জাগানো। তাহলে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে যে মানুষের মনকে জাগিয়ে তোলা, যে কারোর মন খারাপ আছে সেখান থেকে সাহিত্য পড়ে যেন তার মনটা ভালো হয়, ঠিক আছে। আর শিক্ষার হলে হবে কি যে মনকে বিশ্বের খবর জানানো। তাহলে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মনকে বিশ্বের খবর জানানো, অপরদিকে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে জাগানো, উত্তর হবে এখান থেকে গ। এরপরে আসে হচ্ছে যে সাহিত্যে স্বধর্মচ্যুত হয় কখন। তাহলে আমাদের সাহিত্য স্বধর্মচ্যুত বা নিজেদের যে বৈশিষ্ট্য সেটি হারিয়ে ফেলে কখন। বলছে ফলাফলের আকাঙ্ক্ষা শূন্য হলে, জনসাধারণের মনোরঞ্জনের জন্য হলে, জনসাধারণের মঙ্গলের জন্য হলে, অথবা শিল্পচিত্রের সম্পূর্ণতার লক্ষ্য হলে। তাহলে আমরা দেখেছি যে সাহিত্য তার নিজস্ব বৈশিষ্ট্য বা স্বধর্ম হারিয়ে ফেলে তখনই যখন জনগণের মনোরঞ্জনের জন্য হলো, অর্থাৎ যে আমাদের যে সমাজে যে 3টা যে ভাগ আছে, উচ্চ, মধ্য, নিম্ন, এই সকল জনগণের যদি আমাদের মনোরঞ্জন করতে যায় সেক্ষেত্রে সাহিত্য তার নিজস্ব বৈশিষ্ট্য হারিয়ে ফেলবে। তাই এখানে উত্তর হবে হচ্ছে আমাদের খ, উত্তর হবে খ, জনগণের মনোরঞ্জনের জন্য হলে। ওকে, এরপরে যাই হচ্ছে আমরা 4 নম্বরে। 4 নম্বর হচ্ছে যে সাহিত্য খেলা প্রবন্ধ অনুসারে সাহিত্যের উদ্দেশ্য কি। তাহলে এখানে আসলে কি যে সাহিত্য খেলা প্রবন্ধ অনুসারে সাহিত্যের উদ্দেশ্য কি? আনন্দ দেওয়া, শিক্ষা দেওয়া, মনোরঞ্জন করা, আত্মপ্রকাশ করা। তাহলে আমরা দেখেছি যে আমাদের যে প্রবন্ধ ছিল এই প্রবন্ধ অনুসারে হচ্ছে যে আমাদের যে সাহিত্যের যে উদ্দেশ্য, সেই সাহিত্যের উদ্দেশ্য ছিল হচ্ছে আমাদের আনন্দ দেওয়া। সাহিত্যের উত্তর হবে ক, আনন্দ দেওয়া। ওকে, এরপরে আসি হচ্ছে আমরা আমাদের 5 নম্বর প্রশ্ন, হচ্ছে যে প্রমথ চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করে। প্রমথ চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করে? আপনারা একটু আমাকে কমেন্ট করে জানান যে এই উত্তরটি কি হবে। 5 নম্বরের উত্তর কি হবে? ক, খ, গ অথবা ঘ। যে প্রমথ চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করে? ঢাকা, চট্টগ্রাম, যশোর, খুলনা। ঢাকা, চট্টগ্রাম, যশোর, খুলনা। তাহলে প্রমথ চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করে, এটা হচ্ছে আপনারা কমেন্ট করে জানান যেটি উত্তর কি হবে। ঢাকা, চট্টগ্রাম, যশোর, খুলনা। শুধুমাত্র আপনারা ক, খ, গ, ঘ হিসেবে উত্তর দিবেন। তাহলে 5 নম্বর উত্তর কি হবে যে প্রমথ চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করে? ঢাকা, চট্টগ্রাম, যশোর, খুলনা। তো এখানে উত্তর হবে এখানে যশোর। তাহলে প্রমথ চৌধুরী জন্মগ্রহণ করে হচ্ছে যে যশোর জেলায়, কিন্তু তার পৈতৃক নিবাস ছিল হচ্ছে পাবনা জেলায়। ওকে, তাহলে কিন্তু সে হবে কি যে প্রমথ চৌধুরী জন্মগ্রহণ করে হচ্ছে যশোর জেলায়, কিন্তু তার পৈতৃক নিবাস ছিল হচ্ছে পাবনা জেলায়। এরপরে আসে হচ্ছে 6 নম্বর, যে চলিত গদ্যরীতির প্রবর্তক কে ছিলেন। চলিত গদ্যরীতির প্রবর্তক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, প্রমথ চৌধুরী, সৈয়দ ওয়ালিউল্লাহ। তো আমরা দেখেছি যে প্রমথ চৌধুরীও আছে যে তার যে মাসিক যে পত্রিকা ছিল সবুজপত্র, সেই সবুজপত্রের মাধ্যমে কিন্তু প্রথমে তিনি এটাকে নিয়ে আসেন। তার উত্তর হবে হচ্ছে কি প্রমথ চৌধুরী, অর্থাৎ গ নম্বর। তাহলে হবে চলিত গদ্যরীতির প্রবর্তক ছিলেন হচ্ছে কি প্রমথ চৌধুরী। এরপর আসে যে প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি ছিল। তাহলে প্রমথ চৌধুরীর ছদ্মনাম ছিল হচ্ছে কি যাযাবর, টেকচাঁদ ঠাকুর, বনফুল, বীরবল।
উত্তর হবে কোনটা? উত্তর হবে হচ্ছে আমাদের বীরবল। উত্তর হবে কি? বীরবল। এরপর আমরা দেখি যে সবুজপত্র পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কত সালে? 1910, 1912, 1914, 1916। তাহলে এটা আমাদের এটা প্রকাশিত করা হয়েছে 1914 সালে। তাহলে 1914 সালে হচ্ছে যে আমাদের সবুজপত্র পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1914 সালে। এরপর আসে এখানে যে কোন শিল্পে অবদানের জন্য রোদা চিরস্মরণীয় হয়ে আছে। তার মানে বলেছিলাম যে সাহিত্যের খেলা প্রবন্ধের প্রথমে শুরুতে একজন বিখ্যাত যে ভাস্কর, তার নাম ছিল রোদা, এবং রোদা ছিল কোন জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন? ভাস্কর্য শিল্প, মৃৎশিল্প, কাঁচা শিল্প নাকি কুটির শিল্প? তাহলে রোদা ছিল একজন ভাস্কর, আর তার অবদান ছিল কোথায়? ভাস্কর্য শিল্পে। ওকে, অর্থাৎ হচ্ছে কি যে ভাস্কর্য শিল্পে অবদানের জন্য রোদা চিরস্মরণীয় হয়ে আছেন। তারপরে আসে হচ্ছে এখানে যে এই পুতুল গড়া হচ্ছে তার খেলা। এই পুতুল গড়া হচ্ছে তার খেলা উক্তিতে কার কথা বলা হয়েছে? অর্থাৎ যে হচ্ছে ভাস্কর, তা না, তার কাজে কিন্তু যে বিভিন্ন ধরনের পুতুল বা মূর্তিকে রূপ দেওয়া। ঠিক আছে, এখানে কার কথা বলা হয়েছে? প্রমথ চৌধুরী, রোদা, বাল্মীকি নাকি শিবের? তো অবশ্যই এখানে উত্তর হবে রোদা, কারণ তিনি ছিলেন একজন কি ভাস্কর। এখানে কিন্তু আমাদের কখনো কবির নাম হবে না, কবি কিন্তু এখানে তার কোনো অবদান নাই। ঠিক আছে, বলছে এই পুতুল গড়া হচ্ছে তার খেলা, এখানে কিন্তু বলা হয়েছে যে ভাস্কর রোদার কথা। ওকে, তারপরে বলছে যে যিনি গড়তে জানেন তিনি শিবও গড়তে পারেন, তিনি বাদরও গড়তে পারেন। তাহলে এখানে বলা হচ্ছে যে যে ভাস্কর যে তৈরি করতে পারে সে হচ্ছে শিবও গড়তে পারে এবং কি বাদর। তাহলে এখানে শিবকে হচ্ছে আমাদের খুব ভালো, এখানে খুব ভালো বলা হয়েছে, এটা আমাদের কিন্তু খুব খারাপ বলা হয়েছে। ঠিক আছে, তাহলে যে গড়তে পারে সে শিবও গড়তে পারে, সে হচ্ছে এখানে বাদরও গড়তে পারে। এখানে কার প্রশংসা করা হয়েছে? বড় মাপের শিল্পীর, ছোট মাপের শিল্পীর, বড় মাপের শিক্ষক, ছোট মাপের গায়ক। তাহলে এখানে হবে কি যে যিনি হচ্ছে বড় মাপের শিল্পী তিনি কিন্তু সব কিছু করতে পারে না, এর উত্তর হবে ক। তাহলে অর্থাৎ কি যিনি বড় মাপের শিল্পী তিনি চাইলে সুদর্শন শিবকেও তিনি গড়তে পারেন, অথবা তিনি একজন বাদরকেও গড়তে পারে। এখানে আমাদের বলা হয়েছে যে এখানে আমাদের বড় মাপের শিল্পীর কিন্তু প্রশংসা করা হয়েছে। তারপরে দেখি হচ্ছে আমরা যে সাহিত্য খেলা প্রবন্ধে রসাতলে গমন বলতে কি বোঝানো হয়েছে? তো এটা অর্থ কি? যে রসের অতলে যাওয়া, নরকে যাওয়া, ধ্বংসপ্রাপ্ত হওয়া নাকি অধপথে যাওয়া? আমরা দেখেছিলাম যে রসাতলে অর্থ হচ্ছে কি আমাদের অধপথে যাওয়া। উত্তর হবে কি ঘ, অধপথে যাওয়া। উত্তর হবে ঘ, অধপথে যাওয়া। তারপর দেখি আমরা যে এই জগতে কয়টি দিক আছে। এই জগতে মোট কয়টি দিক আছে? তাহলে সাহিত্য খেলা প্রবন্ধ অনুসারে আমরা জানতে পারলাম যে এখানে আমাদের কয়টি দিক আছে? 4টি, 6টি, 8টি, 10টি। 4টি, 6টি, 8টি, 10টি। তাহলে আমাদের সাহিত্য খেলা প্রবন্ধ অনুসারে আমাদের জগতের মোট দিক আছে 10টি। মোট দিক আছে কয়টি? 10টি। উত্তর হবে ঘ, 10টি। এরপর দেখি আমরা যে একটু উঁচুতে না চড়লে আমরা দর্শক এবং শ্রোতামণ্ডলীর নয়ন আকর্ষণ করতে পারি না। তাহলে এখানে বলা হচ্ছে যে যদি আমরা একটু উঁচুতে না উঠি তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা শ্রোতামণ্ডলীর কোনো নয়ন আকর্ষণ করতে পারি না। উক্তিটি কোন রচনার অন্তর্গত? সাহিত্য খেলা, অর্ধাঙ্গিনী, কমলাকান্তের জবানবন্দি নাকি যৌবনের গান? এটি অবশ্যই হবে কোথায়? সাহিত্য খেলা। এটা হবে কি? সাহিত্য খেলার প্রবন্ধে এটা বলা হয়েছে যে যদি আমরা একটু উঁচুতে না উঠি তাহলে আমাদের সামনে যে শ্রোতামণ্ডলী আছে তাদের কিন্তু আমরা নয়নকে আকর্ষণ করতে পারি না। এরপর দেখি হচ্ছে আমরা যে কোথায় না চললে আমাদের অভিনয় কেউ দেখে না। তাহলে কোথায় না চললে আমাদের অভিনয় কেউ দেখে না? উঁচু মঞ্চে, রঙ্গমঞ্চে, কাষ্ঠমঞ্চে, প্রস্তর মঞ্চে। তাহলে কোথায় না চললে আমাদের অভিনয় কেউ দেখে না? সেটা হচ্ছে কি রঙ্গমঞ্চে। তো রঙ্গমঞ্চে মানে কি যেখানে আমাদের সিনেমা বা আমাদের যে নাটক তৈরি করা হয় বা তৈরির যে স্থান তার নাম হচ্ছে কি রঙ্গভূমি বা হচ্ছে যে রঙ্গমঞ্চ। এই রঙ্গমঞ্চ বা রঙ্গভূমিতে যদি আমরা না যাই তাহলে কিন্তু আমাদের অভিনয়টা কেউ দেখবে না। তাই উত্তর হবে কি রঙ্গমঞ্চ, খ। এরপর আসে হচ্ছে যে আমরা 24 ঘন্টা টঙে চড়ে থাকতে চাই কেন? টঙে, তাই না? বলছে আমরা 24 ঘন্টা টঙে চড়ে থাকতে চাই কেন? জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য, নির্মল বাতাস পাওয়ার জন্য, কল্যাণের বক্তৃতা শোনাবার জন্য, নিজেকে বড় করে গড়ার জন্য। এখানে টঙে বলতে কি? টঙে বলতে যারা সেলিব্রিটি থাকে তারা কিন্তু সবসময় কিন্তু সামনে থাকে, তাই না? তাহলে সেলিব্রিটিটা কিন্তু সবসময় কিন্তু কোনো না কোনো একটা কাজ করে থাকে।
যার কথাটা কিন্তু থাকে কোথায়, আমাদের আলোচনায় থাকে। এখানে টং মানে কি, আলোচনায়। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা 24 ঘন্টা টঙে চড়ে থাকতে চাই কেন, অবশ্যই এটা উত্তর হবে কিন্তু ক। কারণ কি, যে জনগণের দৃষ্টি আকর্ষণের জন্যই কিন্তু সর্বদা আমরা 24 ঘন্টায় আমরা টঙে চড়তে থাকতে চাই। ওকে, এরপরে আসি হচ্ছে আমরা 17 নম্বর, যে কাদের পথ অনুসরণ করা আমাদের কর্তব্য। কাদের পথ অনুসরণ করা হচ্ছে আমাদের কর্তব্য? ক মহাজনদের, খ শিক্ষকদের, গ শিল্পীদের, ঘ লেখকদের। তাহলে কাদের পথ অনুসরণ করা আমাদের কর্তব্য? তাহলে এখানে উত্তর হবে হচ্ছে আমাদের ক, যে মহাজনদের। যারা হচ্ছে বিখ্যাত ব্যক্তি, যারা বিখ্যাত ব্যক্তি হতে পারে, অনেক বড় বড় ব্যক্তি বা মহাজন, তাদের পথটাই অনুসরণ করা হচ্ছে কি আমাদের একমাত্র কর্তব্য। উত্তর হবে ক, মহাজনদের। এরপরে আসে যে কোন রাজ্য খেলা, কোন রাজ্যে খেলা করার অধিকার সকলেরই আছে। তাহলে এখানে কোন রাজ্যে খেলা করার অধিকার একজন রাজার ছেলেরও আছে, একজন যে ভিখারি তার ছেলেরও আছে। উত্তর কি দেখেন, কলা রাজ্য, চিত্ররাজ্য, শিল্পরাজ্য, বিজ্ঞান রাজ্য। এখানে কোন রাজ্যে খেলা করার অধিকার সকলেরই আছে। যে একজন যে রাজার ছেলে বলে যে সে এখানে অধিকার পাবে এমন না, আবার যে একজন মুচি বা মুচি অথবা যে ভিখারি ছেলে অধিকার পাবেন এমন কিছু না। যেখানে কোন রাজ্যে খেলা করার অধিকার সকলেরই আছে, কলা রাজ্য, চিত্ররাজ্য, শিল্পরাজ্য, বিজ্ঞান রাজ্য। তো এটা উত্তর হবে কি আমাদের শিল্প রাজ্য। এই শিল্প রাজ্যের এখানে কিন্তু এখানে কোনো ভেদাভেদ নাই যে কে রাজার ছেলে বা কে এখানে ভিখারির ছেলে, এই ক্ষেত্রে কিন্তু সকলেই সমান এবং এখানে কিন্তু সকলের কিন্তু সমান অধিকার আছে। তারপর দেখি হচ্ছে আমরা যে এই পৃথিবীতে একমাত্র কোথায় ব্রাহ্মণ শূদ্রের প্রভেদ নেই। যদি আমরা তৎকালীন যদি আমরা 100 বছর আগে বা যদি তারও আগে যাই আমরা, তো সেখানে দেখব যে আমাদের যে হিন্দু সমাজ ছিল সেখানে কিন্তু বড় একটা কিন্তু ভেদাভেদ ছিল, বড় একটা ভেদাভেদ ছিল। যে হচ্ছে যে এ হচ্ছে ব্রাহ্মণ, এ হচ্ছে এখানে আসবে না, এ হচ্ছে এখানে চণ্ডাল বা মুচি শূদ্র, এ এখানে যাবে না, বা এই মুচির ছেলে বলে এই কাজ করতে পারবে না, তাই না? এক্ষেত্রে কিন্তু এটা আমাদের কিন্তু অনেক বড় একটা সমস্যা ছিল। কিন্তু এখানে বলা হয়েছে যে পৃথিবীতে একমাত্র কোথায় এই ব্রাহ্মণ শূদ্রের কোনো ভেদাভেদ নেই। একটা হচ্ছে কি যে খেলার ময়দানে, যুদ্ধের ময়দানে, রঙ্গমঞ্চে, নাকি অরাজক রাজ্যে। এখানে উত্তর হবে কিন্তু আমাদের খেলার ময়দানে। তো যখন আমাদের খেলা করতে যখন নামা হয়, যে আমাদের বিপক্ষে যে প্রতিপক্ষকে নামানো হয়, প্রতিপক্ষকে নামানো হয়, সে প্রতিপক্ষ যদি আমাদের যদি শূদ্র হয় বা ব্রাহ্মণ হয়, সেক্ষেত্রে কিন্তু সবই কিন্তু আমাদের এক হবে। তার উত্তর হবে কি, যে এই পৃথিবীতে একমাত্র ব্রাহ্মণ শূদ্রের ভেদাভেদ নেই হচ্ছে কি আমাদের খেলার ময়দানে। এখানে খেলার মাঠে কিন্তু সকলে কিন্তু হচ্ছে আমাদের কি প্রতিদ্বন্দ্বী, সকলে হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী। তো সেক্ষেত্রে সে কোন জাত বা কোন বর্ণ এগুলো কিন্তু কোনো বিষয় না। তাহলে উত্তর হবে এখানে আমাদের 19-এর আসবে ক, খেলার ময়দানে। না সিনথিয়া ছাড়া এটা 19-এর গ রঙ্গমঞ্চ, না রঙ্গমঞ্চ এখানে হবে না। তো রঙ্গমঞ্চ এটা অর্থ হচ্ছে যে যেখানে হচ্ছে আমাদের নাটক বা কোনো সিনেমা তৈরি করা যে স্থান, সেটি হচ্ছে আমাদের রঙ্গমঞ্চ। এই রঙ্গমঞ্চ যে যদি আমরা না উঠি সেক্ষেত্রে কিন্তু দর্শক কিন্তু আমাদের অভিনয় দেখে না। কিন্তু এখানে বলা হয়েছে যে এই পৃথিবীতে একমাত্র কোথায় ব্রাহ্মণ শূদ্রের প্রভেদ নেই, এটা অবশ্যই হবে খেলার ময়দান। কারণ কি, যে একমাত্র যে খেলার স্থান, এখানে কিন্তু দেখা হয় না যে কে এখানে শ্বেত বা কে এখানে কালো, অথবা কে এখানে ব্রাহ্মণ বা কে এখানে শূদ্র। এখানে সবসময় এখানে বলা হয় যে হচ্ছে যে আমার বিপক্ষে থাকবে সে হচ্ছে আমার কি প্রতিদ্বন্দ্বী। তো প্রতিদ্বন্দ্বী এখানে সে ব্রাহ্মণ হতে পারে, শূদ্র হতে পারে। ওকে, এই কারণে এখানে উত্তর হবে হচ্ছে আমাদের কি খেলার ময়দানে। তারপরে হচ্ছে আমাদের 20 নম্বর, যে বাহবা না পেলে লেখকেরা কি করেন। বাহবা মানে কি, যে হাততালি, তাই না? বাহবা মানে হচ্ছে কি প্রশংসা, প্রশংসা বা হচ্ছে হাততালি। এই বাহবা না পেলে লেখকেরা কি করেন। ক লেখা বন্ধ করেন, খ মনক্ষুণ্ণ হন, গ হতাশাগ্রস্ত হন, ঘ রেগে যান। তাহলে এখানে আমাদের 20 নম্বর উত্তরটা কী হবে একটু আমাকে কমেন্ট করে জানান। যে বাহবা না পেলে লেখকেরা কি করেন। বাহবা মানে হচ্ছে কি প্রশংসা। মনে করেন যে কোনো একজন লেখক তিনি একটা কবিতা লিখেছেন, যদি আপনি তাকে যদি বাহবা দেন যে না খুব সুন্দর হয়েছে, সে কিন্তু আরও কিন্তু সে লিখতে কিন্তু অনুপ্রাণিত হবে। আর যদি আপনি বলে ফেলেন যে না এটা খুবই পচা হয়েছে, এটা শুনতে খারাপ লাগতেছে, সেখানে কিন্তু তার কিন্তু মনক্ষুণ্ণ হবে এবং সে কিন্তু কোনো কিছু লিখতে পারবে না। তাহলে বলছে যে বাহবা না পেলে লেখকেরা কি করেন। লেখা বন্ধ করেন, মনক্ষুণ্ণ হন, হতাশাগ্রস্ত হন, নাকি রেগে যান। তাহলে এখানে উত্তরটি হবে হচ্ছে গ হতাশাগ্রস্ত হন।
যদি আপনি যদি বাহবা না দেন, তারা মনে করে যে হয়তোবা তাদের যে লেখা সেটি হয়তোবা ভালো হয় নাই, সেটি ভালো হয় না, এবং তারা কি হয়, হতাশাগ্রস্ত হন। এরপরে আমরা দেখি যে সাহিত্য খেলা প্রবন্ধে কোন হলের কথা বলা হয়েছে। সাহিত্য খেলা প্রবন্ধে কোন হলের কথা বলা হয়েছে? এক হচ্ছে ক টাউন হল, খ পরীক্ষার হল, গ সিনেমা হল, ঘ হচ্ছে ভিলেজ হল। তাহলে সাহিত্য খেলা প্রবন্ধে হচ্ছে আমাদের কোন হলের কথা বলা হয়েছে? ক টাউন হল, খ পরীক্ষার হল, গ সিনেমা হল, ঘ হচ্ছে ভিলেজ হল। তাহলে আমরা দেখেছিলাম যে এই প্রবন্ধ গ্রন্থে আমাদের বলা হয়েছে কি টাউন হলের কথা বলা হয়েছে। উত্তর হবে ক টাউন হল। উত্তর হবে ক টাউন হল। এরপরে আসে হচ্ছে আমরা 22 নম্বর, যে সাহিত্যের সঙ্গে কিসের তুলনা চলে। সাহিত্যের সঙ্গে কিসের তুলনা চলে? তাহলে আমরা দেখেছি যে সাহিত্যের খেলা প্রবন্ধে আমাদের সাহিত্যের সঙ্গে এসে আমাদের কোনো কিছুর তুলনা করা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের কিসের তুলনা করা হয়েছে? ক লেখাপড়া, খ পাঠদানের, গ মনোরঞ্জনের, ঘ খেলাধুলার। তাহলে 22 নম্বরের উত্তরটা কি হবে? তাহলে সাহিত্যের সঙ্গে কিসের তুলনা চলে? লেখাপড়া, পাঠদান, মনোরঞ্জন নাকি খেলাধুলা? 22 নম্বর উত্তরটা কি হবে? যে সাহিত্যের সঙ্গে কিসের তুলনা চলে? ক লেখাপড়া, খ পাঠদান, গ মনোরঞ্জন, ঘ খেলাধুলা। তাহলে আমরা দেখেছিলাম যে সাহিত্যের সঙ্গে তুলনা চলে হচ্ছে আমাদের খেলাধুলার, কারণ আমাদের খেলাধুলার যে মুখ্য উদ্দেশ্যই হচ্ছে কি আনন্দ পাওয়া। ঠিক তেমনই হচ্ছে আমাদের সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে কি এখন আনন্দ পাওয়া। মানুষের কিন্তু মনোরঞ্জন উদ্দেশ্য কিন্তু শিক্ষার হতে পারে, কিন্তু সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র আনন্দ দেওয়া। ঠিক তেমনই হচ্ছে আমাদের খেলাধুলার উদ্দেশ্যও কিন্তু হচ্ছে আমাদের কি আনন্দ দেওয়া। যার কারণে আমাদের এই সাহিত্য খেলা প্রবন্ধে আমাদের সাহিত্যের সাথে তুলনা করা হয়েছে কার? খেলাধুলার। উত্তর হবে হচ্ছে 22-এর ঘ খেলাধুলা। এরপরে আসে হচ্ছে 23 নম্বর, যে অর্থশূন্য ও উদ্দেশ্যহীন হলো কোনটি? যে অর্থশূন্য এবং উদ্দেশ্যহীন হচ্ছে কোনটি? জুয়া খেলা, ক্রিয়া, বক্তৃতা নাকি ধর্মচর্চা। অর্থাৎ এখানে আমাদের যে অপশনগুলো দেওয়া আছে, এই অপশনগুলোর মধ্যে অর্থশূন্য মানে যদি অর্থ যদি নাও থাকে, যদি অর্থ যদি শূন্য হয় এবং কোনো উদ্দেশ্য নাই, সেটি হচ্ছে কোনটা? জুয়া খেলা, ক্রিয়া, বক্তৃতা নাকি ধর্মচর্চা। 22 নম্বর বলা হচ্ছে যে অর্থশূন্য ও উদ্দেশ্যহীন হলো কোনটি? সিনথিয়া ছাড়া 22-এর ঘ এটা হয়ে গেছে। এখন আপনি 23 বলবেন, যে 23 নম্বর হচ্ছে অর্থশূন্য এবং উদ্দেশ্যহীন হলো কোনটি? জুয়া খেলা, ক্রিয়া, বক্তৃতা নাকি ধর্মচর্চা। যে আমাদের হাতে কোনো অর্থ যদি নাও থাকে, যদি কোনো উদ্দেশ্য যদি আমাদের নাও থাকে, তো সেক্ষেত্রে এখান থেকে কোনটি করা যায়? জুয়া খেলা, ক্রিয়া, বক্তৃতা নাকি ধর্মচর্চা। তাহলে অর্থশূন্য ও উদ্দেশ্যহীন হচ্ছে আমাদের কি? ক্রিয়া। তাহলে একমাত্র ক্রিয়া অঙ্গনে কিন্তু আমাদের কোনো অর্থ লাগে না, অথবা আমাদের কোনো উদ্দেশ্য থাকা লাগে না। উত্তর হবে কি? উত্তর হবে 23-এর খ ক্রিয়া। তারপরে আসে হচ্ছে আমরা 24 নম্বর, যে খেলার ভেতর, এই যে খেলার ভেতর আনন্দ নেই কিন্তু উপরি পাওয়ার আশা থাকে। উপরি অর্থ মানে কি? অর্থ বা টাকা। উপরি মানে হচ্ছে যে অর্থ বা টাকা। তাহলে আমাদের যে খেলায় হচ্ছে আমাদের আনন্দ নাই কিন্তু হচ্ছে এখান থেকে আমরা উপরি বা অর্থ পাই, তার নাম কি? সাহিত্য, শিল্পকলা, লাঠি খেলা নাকি জুয়া খেলা। এটি কিন্তু দেখা যাচ্ছে যে এখানে উত্তরটা কি হবে? তাহলে যে খেলার ভেতরে হচ্ছে আমাদের কোনো আনন্দ নাই কিন্তু সেখান থেকে হচ্ছে আমরা কোনো অর্থ বা টাকা পাই, তার নাম হচ্ছে কি? জুয়া খেলা। জুয়া খেলায় কিন্তু কোনো আনন্দ নাই কিন্তু এখান থেকে কিন্তু উপরি অর্থ পাওয়া যায়। তাই মানে যে পক্ষটা জিতে যায় তারা কিন্তু অনেক অর্থ পায়, সেটা হচ্ছে আমাদের কি? জুয়া খেলা। তাই জুয়া খেলায় কিন্তু আমাদের প্রকৃত কোনো আনন্দ নাই কিন্তু এখান থেকে কিন্তু তারা অর্থ আয় করতে পারে, তার নাম হচ্ছে কি? জুয়া খেলা। এরপর আসে হচ্ছে আমাদের যে শাস্ত্রমতে কাব্যরস কি। শাস্ত্রমতে কাব্যরস কি?
ক হচ্ছে মন্দার, খ অমৃত, গ গরল, আর ঘ হচ্ছে কি মদিরা। ঠিক আছে, এখানে মন্দার অর্থ এটা খারাপ দিকে যায়, অমৃত অর্থ যে খুবই মধুর, গরল মানে হতে পারে বিষ, মদিরা মানে হচ্ছে কি মদ। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে শাস্ত্রমতে কাব্যরস কি, শাস্ত্রমতে জানি হচ্ছে আমাদের কাব্যরস হচ্ছে কি অমৃত, শাস্ত্রমতে কাব্যরস হচ্ছে অমৃত, শাস্ত্রমতে কাব্যরস হচ্ছে অমৃত। ওকে, এরপর দেখি হচ্ছে আমরা যে শিক্ষার উদ্দেশ্য কি, যে আমরা যেখানে যে শিক্ষার যে আমরা যে সম্পন্ন করব, তাহলে এখানে আমাদের শিক্ষার যে মূল উদ্দেশ্য, সে উদ্দেশ্যটা আমাদের কি, ক চাকরি লাভ, খ সার্টিফিকেট অর্জন, গ আনন্দ লাভ, ঘ বিশ্বের খবর জানানো। তাহলে আমরা আমাদের যে যে শিক্ষা জীবনে যে আমরা অতিবাহিত করব বা শিক্ষা জীবনে শেষ করব, এই শিক্ষার উদ্দেশ্যটা কি, চাকরি লাভ, সার্টিফিকেট অর্জন, আনন্দ লাভ, বিশ্বের কথা নয়। তাহলে এখানে আমাদের কিন্তু উত্তরে দিতে হবে কিন্তু আমাদের এই যে সাহিত্য খেলা, এই সাহিত্য খেলা প্রবন্ধ অনুসারে। এক্ষেত্রে কিন্তু হুট করে কিন্তু আমরা বলতে পারবো না যে আমাদের মুখ্য লাভ হচ্ছে চাকরি লাভ করা বা সার্টিফিকেট অর্জন করা। তো এইখানে উত্তরটি দিতে হবে হচ্ছে আমাদের সাহিত্য খেলা প্রবন্ধ অনুসারে, এবং এই প্রবন্ধ অনুসারে হচ্ছে যে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে আমাদের বিশ্বের খবর জানানো। উত্তর হবে কি ঘ বিশ্বের খবর জানানো। শিক্ষার উদ্দেশ্য কি, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে বিশ্বের খবর জানানো। ওকে, এরপরে আসে হচ্ছে আমরা 27 নম্বর, যে স্কুল মাস্টারেরা সাহিত্যের ভার নেওয়ায় সাহিত্য কেমন হয়ে উঠেছে। তাই দেখা যায় যে একসময় কবি লেখক সাহিত্যিকরা যদি হাল ছেড়ে দেয়, যদি তাদের হাল ছেড়ে দেয়, সেক্ষেত্রে এই সাহিত্যের দায়িত্ব নিয়ে হচ্ছে স্কুল মাস্টারেরা। তো দায়িত্ব নেই কে, স্কুল মাস্টাররা তাদের দায়িত্ব নেয়, কাদের দায়িত্ব নেয়, সাহিত্যের দায়িত্ব নেয়। এই সাহিত্যের ভার স্কুল মাস্টাররা নেওয়ার পর এই সাহিত্য কেমন হয়ে গেছে, ক সফল, খ অসুন্দর, গ সুন্দর, ঘ নিরর্থক। তাহলে আমাদের যে কবি বা সাহিত্যিক ছিল, তাদের কাছ থেকে যে সাহিত্যের ভার দিয়ে দেওয়া হলো হচ্ছে স্কুল মাস্টারদের হাতে। এই স্কুল মাস্টারদের হাতে সাহিত্যের ভার নেওয়ার পরে এই সাহিত্যটা কেমন হয়ে উঠলো, সফল, অসুন্দর, সুন্দর নাকি নিরর্থক। তাহলে আমরা দেখেছি যে আমাদের সাহিত্য খেলা যে প্রবন্ধ আছে, এই সাহিত্য খেলা প্রবন্ধে আমরা দেখেছি যে স্কুল মাস্টারদের হাতে সাহিত্যের ভার দেওয়ার পরে সাহিত্য হয়ে গেছে আমাদের কি নিরর্থক, মানে এর কোনো অর্থ নাই আর। ঠিক আছে, নিরর্থক হয়ে গেছে। উত্তর হবে হচ্ছে 27 ঘ নিরর্থক। উত্তর হবে 27 ঘ নিরর্থক। তারপর দেখি আমরা এখানে একটা উদ্দীপক থাকার কথা, উদ্দীপকটা এখানে মিসিং আছে, যার কারণে এখান থেকে 28 আমরা উত্তর করতে পারবো না। 29ও সেম। আচ্ছা 30 নম্বর দেখি আমরা, বলছে সরি এটা না, এটা ঠিক আছে। দেখি, তো এইখানে বলা হচ্ছে যে 28 নম্বরটা খেয়াল করি, যে রাজার ছেলের সঙ্গে দরিদ্র ছেলের খেলার অধিকার আছে, উক্তিটির মূলে কি রয়েছে। তাহলে আমরা বলেছিলাম যে রাজার ছেলের সঙ্গে আমাদের দরিদ্র বা ভিখারি যে ছেলে, তারও কিন্তু খেলার অধিকার আছে। এই অধিকারের মূলে কি রয়েছে, যে শিল্প চর্চার অধিকার সকলেরই আছে। ঠিক আছে, এটা তাহলে সাহিত্য চর্চায় ছোট বড় সবার অধিকার আছে। সাহিত্য ও শিল্প চর্চায় উচ্চ আশা প্রয়োজন। এই যে যদি উচ্চ আশা প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে যে রাজার ছেলে, কিন্তু তার সাথে কিন্তু এটা আমাদের মিলে যায়, তাই না। কিন্তু এখানে যে আমাদের দরিদ্র আছে, তাই না, সেখান থেকে কিন্তু আমাদের কিন্তু উচ্চ কিন্তু আশা কিন্তু করা যায় না, মানে সেক্ষেত্রে কিন্তু আমাদের অর্থের প্রয়োজন হয়। ঠিক আছে, তার কারণে কিন্তু এখান থেকে কিন্তু আমাদের গ নম্বরটা এখান থেকে হবে না। তাহলে উত্তর কি হবে, উত্তর হবে কিন্তু 1 আর 2। তাহলে এখানে হবে যে শিল্প চর্চার অধিকার সকলেরই আছে, এবং খ হবে কি, যে সাহিত্য চর্চায় ছোট বড় সকলেরই কিন্তু সমান অধিকার আছে। তাহলে এখান থেকে উত্তর হবে হচ্ছে আমাদের ক নম্বর। 28-এর হবে ক 1 আর 2, 28-এর হবে ক 1 আর 2। আর এইখানে হচ্ছে আমাদের একটা উদ্দীপক হবে, যেহেতু এখানে আমাদের উদ্দীপকটা মিসিং আছে, তো সেই ক্ষেত্রে এখান থেকে আমাদের 29 এবং যে 30 নম্বর, সেটা হচ্ছে এখান থেকে আমরা অ্যান্সার করতে পারবো না, উদ্দীপকটা এখানে মিসিং আছে। ওকে, তারপর দেখি হচ্ছে 31 নম্বর, বলছে কুশীলব শব্দের অর্থ কি। কুশীলব শব্দের অর্থ কি, ক ঈশ্বর, খ
কুশল বিনিময়, গ সমস্ত কিছু, ঘ হচ্ছে অভিনেতা। তাহলে হচ্ছে আমাদের যে কুশীলব শব্দের অর্থ কি? কুশীলব শব্দের অর্থ কি? ঈশ্বর, কুশল বিনিময়, সমস্ত কিছু, নাকি অভিনেতা? তাহলে আমরা দেখেছিলাম যে আমাদের যে সাহিত্য খেলা, এই সাহিত্য খেলা প্রবন্ধ অনুসারে কুশীলব শব্দের অর্থ কি? ঈশ্বর, কুশল বিনিময়, সমস্ত কিছু, অভিনেতা। কুশীলব শব্দের অর্থ কি? ঈশ্বর, কুশল বিনিময়, সমস্ত কিছু, অভিনেতা। তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে সাহিত্য খেলা প্রবন্ধ ছিল, সেই সাহিত্য খেলা প্রবন্ধ অনুসারে কুশীলব শব্দের অর্থ হচ্ছে অভিনেতা। অর্থ কি? অভিনেতা। 31 হবে ঘ, অভিনেতা। 31 ঘ, অভিনেতা। এরপরে আমরা দেখতে পারি যে 32 নম্বর বলছে রোদা কার প্রতিকৃতি নির্মাণ করেন? তাহলে দেখেছিলাম যে আমরা যে ভাস্কর রোদা, তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন বিখ্যাত কবি সাহিত্যিকদের প্রতিকৃতি, মানে তাদের যে প্রতিবিম্ব, তাই না, সেটা কিন্তু তারা নির্মাণ করেছে। তো এখানে বলছে যে রোদা কার প্রতিকৃতি নির্মাণ করে। তো এখান থেকে আমরা অপশনগুলো দেখি। তাহলে এখানে অপশন আছে এখানে যে ভিক্টর হুগোর, খ অ্যারিস্টটল, গ প্লেটো, ঘ মিল্টন। তাহলে আমরা দেখেছি যে সাহিত্যর খেলা প্রবন্ধে আমাদের একজন বিখ্যাত ভাস্কর নাম ছিল হচ্ছে রোদা। তিনি ছিলেন একজন কি ফরাসি ভাস্কর। এই ফরাসি ভাস্কর তিনি বিভিন্ন ধরনের প্রতিকৃতি নির্মাণ করেছেন। তার মধ্যে তিনি বিখ্যাত কিছু কিছু কবি সাহিত্যিকদেরও তিনি এখানে অবদান রেখেছেন। তো রোদা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ব্যক্তির প্রতিকৃতি নির্মাণ করেন। তার মধ্যে এখানে অপশন দেওয়া আছে যে ভিক্টর হুগো, অ্যারিস্টটল, প্লেটো, মিল্টন। এখানে বলা হয়েছে যে রোদা কার প্রতিকৃতি নির্মাণ করেন? রোদা কার প্রতিকৃতি নির্মাণ করেন? ভিক্টর হুগোর, অ্যারিস্টটল, প্লেটো, নাকি মিল্টন? তো আমরা দেখেছি যে সাহিত্যর খেলা প্রবন্ধ অনুসারে রোদা হচ্ছে একজন বিখ্যাত ফরাসি ভাস্কর। তিনি হচ্ছে বিভিন্ন সময়, এটা আছে কি যে ভিক্টর হুগো বা বার্নার্ডো শ, এরকম বিখ্যাত বিখ্যাত ব্যক্তি তিনি কিন্তু প্রতিকৃতি নির্মাণ করেছেন। এর উত্তর হবে হচ্ছে আমাদের যে 32 ক, ভিক্টর হুগোর প্রতিকৃতি নির্মাণ করেছেন। তারপরে আসে হচ্ছে আমরা 33 নম্বর যে আর্য সমাজের চতুর্থ বর্ণের মধ্যে নিম্নতম স্তর কোনটি? তো আমরা কিন্তু আমাদের আলোচনার ক্ষেত্রে বলেছি আমরা যে আর্য সমাজ বা আমাদের প্রাচীন ভারতীয় যে আমাদের হিন্দু সমাজ ছিল, সেখানে কিন্তু আমাদের 4টা ধরনের আমাদের বর্ণ ছিল। সেই 4টা বর্ণের মধ্যে আমাদের সবচেয়ে শেষের স্তর বা চতুর্থ বর্ণের মধ্যে নিম্ন স্তর কোনটি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাহলে এখানে যে 4টি ভাগ থাকে, সেই 4টি ভাগের সবগুলো এখানে দেওয়া আছে। তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাহলে এখানে উত্তর হবে কোনটি? যে আর্য ভাষায় চতুর্থ বর্ণের মধ্যে সবচেয়ে নিচের স্তর হচ্ছে কি শূদ্র। সবচেয়ে নিচু হচ্ছে কি শূদ্র। তাহলে আমাদের এখানে যদি ধাপটা যদি বলা হয়, তাহলে প্রথম ধাপ হচ্ছে ব্রাহ্মণ, দ্বিতীয় ধাপ হচ্ছে ক্ষত্রিয়, তৃতীয় ধাপ হচ্ছে বৈশ্য এবং চতুর্থ ধাপ হচ্ছে এখানে শূদ্র। এটাই হচ্ছে ছিল কি আর্য সমাজের চতুর্থ বর্ণের এই যে ধাপের মধ্যে প্রথমে হবে কি ব্রাহ্মণ, দ্বিতীয় হবে ক্ষত্রিয়, তৃতীয় হচ্ছে বৈশ্য, তৃতীয় হচ্ছে শূদ্র। এরা ছিল কিন্তু নিম্ন, একদম নিম্ন জাতের, ওকে, নিম্ন বর্ণের ছিল আর কি। ওকে, এরপরে আসে হচ্ছে আমরা 34 নম্বর যে মনোরঞ্জন। তাহলে মনোরঞ্জন শব্দের অর্থ কি? মনোরঞ্জন শব্দের অর্থ কি? মনের সন্তোষ সাধন। মনের সন্তোষ সাধন, মানসিক প্রশান্তি, আমোদ প্রমোদ, নাকি মনকে আনন্দ দান। বলা হচ্ছে এখানে যে মনোরঞ্জন শব্দের অর্থ কি? মনোরঞ্জন শব্দের অর্থ কি? মনের সন্তোষ সাধন, মানসিক প্রশান্তি, আমোদ প্রমোদ, নাকি মনকে আনন্দ দান করা। তাহলে আমরা দেখেছি যে মনোরঞ্জন বলতে বলা হয় যে মনের সন্তোষ সাধন, অর্থাৎ কি যে মনকে তৃপ্ত করা। তাহলে মনকে তৃপ্ত করা এটাকে বলা হয় কি মনোরঞ্জন। এরপরে আসি হচ্ছে 35 নম্বর
যে সাহিত্য খেলা প্রবন্ধটির মূল প্রতিপাদ্য বিষয়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকে আমরা বুঝতে পারি না যে আচ্ছা আমাদের এই গদ্য বা এই পদ্য প্রবন্ধের যে মূল প্রতিপাদ্য বিষয়টা কি। তো এখানে এটাকে আমাদের তুলে ধরা হয়েছে যে সাহিত্য খেলা প্রবন্ধটির মূল প্রতিপাদ্য বিষয় কি, মানে হচ্ছে এইখানে এই সাহিত্য খেলা প্রবন্ধের মূল উদ্দেশ্যটা কি ছিল, মূল উদ্দেশ্য কি ছিল। ক, সাহিত্যের স্বরূপ বিশ্লেষণ, সাহিত্যের উদ্দেশ্য বিশ্লেষণ, সাহিত্যের গুরুত্ব বিশ্লেষণ, নাকি সাহিত্যের প্রয়োজনীয়তা বিশ্লেষণ। তাহলে লিখেছিলাম আমাদের সাহিত্য খেলা, যেহেতু এখানে আমাদের সব ক্ষেত্রে আমাদের সাহিত্য দেওয়া আছে, তাহলে সাহিত্যের মূল প্রতিপাদ্য বিষয় ছিল কোনটি, সাহিত্যের স্বরূপ বিশ্লেষণ, সাহিত্যের উদ্দেশ্য বিশ্লেষণ, সাহিত্যের গুরুত্ব বিশ্লেষণ, নাকি সাহিত্যের প্রয়োজনীয়তা বিশ্লেষণ। তাহলে আমাদের হচ্ছে যে আজকের এই একদম শেষের এমসিকিউটা হচ্ছে 35 নম্বর, এটা আমাদের উত্তর কি হবে এটা আমাকে কমেন্ট করে জানান। যে সাহিত্য খেলা প্রবন্ধটির মূল প্রতিপাদ্য বিষয় কি, সাহিত্যের স্বরূপ বিশ্লেষণ, সাহিত্যের উদ্দেশ্য বিশ্লেষণ, সাহিত্যের গুরুত্ব বিশ্লেষণ, নাকি সাহিত্যের প্রয়োজনীয়তা বিশ্লেষণ। তাহলে আমরা দেখেছি যে আমাদের সাহিত্য খেলা প্রবন্ধ অনুসারে এই এই প্রবন্ধের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে সাহিত্যের উদ্দেশ্যকে বিশ্লেষণ করা, যে আমাদের সাহিত্যের উদ্দেশ্যটা কী। তাহলে আমাদের সাহিত্যে দেখেছি আমরা এই প্রবন্ধ অনুসারে আমাদের সাহিত্যের প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে যে আনন্দ দান করা, ঠিক আছে, যে পাঠকের আনন্দ দান করা, এটি হচ্ছে কি আমাদের ছিল মূল বিষয়। ওকে, তো এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের এমসিকিউ পার্ট। এবং আপনাদের পরীক্ষায় যাতে আরও ভালো করে আপনারা দিতে পারেন, এবং এখান থেকে কীভাবে কী প্রশ্ন আসতে পারে সেই লক্ষ্যে হচ্ছে আমরা এখানে কিছু সিকিউ ক্রিয়েটিভ কোশ্চেন এখান থেকে আমরা অ্যাড করেছি। তো সেক্ষেত্রে আমরা এটা দেখতে পারি পড়ে যে কীভাবে এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, বা এখান থেকে প্রশ্ন আসলে আমরা কীভাবে আমরা উত্তর দিতে পারি। অনেকে মনে করেন যে আমাদের ক নম্বর কত লাইনে লিখতে হবে, অনেকে প্রশ্ন করেন যে ক নম্বর ভাই কত লাইনে লিখবো, 2 লাইন 4 লাইন, এরকম কোনো কথা না। ক নম্বর হচ্ছে যে আমরা এক কথায় এখান থেকে উত্তর দেবো, এক কথায় আমাদের ক নম্বর দেবো উত্তর। আর খ নম্বরের ক্ষেত্রে একটু ভাগ করে লিখলে ভালো হয়। তাহলে খ নম্বরে যদি কোনো ব্যাখ্যা চাওয়া হয়, তো সেক্ষেত্রে হচ্ছে সংক্ষেপে যে উত্তর থাকবে সেই উত্তরটা হচ্ছে আমরা প্রথমে লিখবো, ঠিক আছে, প্রথম লাইনের মধ্যে শেষ করব। তারপরে হচ্ছে আমরা একটু গ্যাপ দেবো, 2 আঙুলে একটা গ্যাপ দেবো। গ্যাপ দেওয়ার পরে যে মূল কথা ছিল সেই মূল কথাটাকে আমরা এখান থেকে ব্যাখ্যা করব। তাহলে ভালো মার্ক ক্যারি করার জন্য কিন্তু আমাদের কিছু কিছু স্টেপ নিতে হবে। তো সেগুলোই হচ্ছে আপনাকে এখানে বলবো। তাহলে এখানে বলা হয়েছে যে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক, এবং এখান থেকে বলা হয়েছে ক নম্বর যদি দেখি আমরা, যে এই পৃথিবীতে ব্রাহ্মণ শূদ্রের প্রভেদ নেই কোথায়। এটা কিন্তু আমাদের যে এমসিকিউ ছিল সেখানে কিন্তু আমরা দেখেছি আমরা যে কোথায় হচ্ছে যে আমাদের ব্রাহ্মণ শূদ্রের কোনো প্রভেদ নেই। তো এটা উত্তর ছিল হচ্ছে আমাদের যে খেলার মাঠে। এই যে খেলার মাঠে কিন্তু আমাদের কে রাজার ছেলে বা কে শূদ্রের ছেলে এটা কিন্তু কোনো উল্লেখ নাই, ঠিক আছে, উত্তর হবে এখান থেকে খেলার মাঠে। তাহলে আমরা বলতে পারি যে আমরা এই যে ব্রাহ্মণ শূদ্রের প্রভেদ নেই খেলার মাঠে। তো সেক্ষেত্রে মনে রাখবেন যে বাংলা প্রথম পত্র কিন্তু অনেক লিখতে হয়, ঠিক আছে। আমাদের সময় আমরা দেখেছি যে আমরা বাংলায় কিন্তু যে 60টা যে সৃজনশীল প্রশ্ন, যদি এখন এটা কমানো হয়েছে এখনের জন্য, কিন্তু যারা হচ্ছে এইচএসসি যারা 27 ব্যাচ তাদের ক্ষেত্রে দেওয়া সেম নিয়ম। তো সেক্ষেত্রে লিখতে গেলে দেখতে পাই আমরা যে অনেক কিন্তু আমরা টাইমটা আমরা মেনটেন করতে পারি না। যে আমরা দেখতে পারি যে হচ্ছে আমাদের ক নম্বরের ক্ষেত্রে সময় কম যায়, খ নম্বরে একটু সময় যায়। সেক্ষেত্রে দেখতে পারি যে আমাদের গ এবং যে ঘ নম্বর, সেক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারি না যে এখানে আমাদের কতটুকু লেখা প্রয়োজন। সেক্ষেত্রে দেখা যায় যে এখান থেকে যদি আমরা টাইমটাকে ভাগ করি, সেক্ষেত্রে আমরা একটা প্রশ্ন লেখার জন্য সম্পূর্ণ ক খ গ ঘ লেখার জন্য কিন্তু আমরা সর্বোচ্চ আমরা 21 থেকে 22 মিনিট টাইম পাই। এই 21 থেকে 22 মিনিট টাইমটাই কিন্তু আমাদের 4টা প্রশ্নে ভাগ করে নিতে হবে। তো সেক্ষেত্রে আপনি আপনার মতো ভাগ করতে পারেন যে ক নম্বরে আসতে পারে 1 মিনিট, ঠিক আছে, ক নম্বরে আসতে পারে 1 থেকে 2 মিনিট, না, ক নম্বরে আসতে পারে 1 থেকে 2 মিনিট। তাহলে আমাদের টোটাল টাইম হবে হচ্ছে আমাদের 20 থেকে 22 মিনিটের মধ্যে শেষ করা। তাহলে আমাদের ক নম্বরের উত্তর যদি একটু ছোট হয় এক কথায়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের টাইম লাগবে 1 থেকে 2 মিনিট। আর খ নম্বরে আমরা রাখতে পারি হচ্ছে আমরা 3 থেকে 4 মিনিট, 3 থেকে 4 মিনিট। তাহলে এখান থেকে আমাদের গেল কত, 4 থেকে 6 মিনিট এখানে চলে গেল আমাদের। তাহলে খ নম্বরের ক্ষেত্রে রাখবো আমরা 3 থেকে 4 মিনিট। আর এই যে খ নম্বরটা আছে, এই খ নম্বরে যদি আমরা রাখি, খ নম্বরের এখানে হচ্ছে আমরা রাখতে পারি, গ নম্বরের এখানে আমরা রাখতে পারি, যেহেতু এটা আমার উদ্দীপক থাকবে,
উদ্দীপকের এখানে আমরা রাখতে পারি হচ্ছে 8 মিনিট, গ নম্বরের জন্য আমরা রাখতে পারি হচ্ছে 8 মিনিট। টোটাল হলো কত আমাদের এখানে, এখানে আমাদের 3 আর 1 4 8, অথবা এখানে 10 মিনিট গেল এখান থেকে। আর আমাদের ঘ নম্বর যেটা থাকে, ঘ নম্বরের ক্ষেত্রে আমাদের অনেক কিছু লিখতে হতে পারে, তো সেক্ষেত্রে এখানে আমরা রাখবো হচ্ছে আমরা 10 থেকে 12 মিনিট, 10 থেকে 12 মিনিট, অথবা এখানে 10 এখানে 10, ঠিক আছে, বা স্যার এখানে 8 এখানে 10। তাহলে এইটা আমরা যদি ভাগ করে নিই, অথবা কোনো একটা প্রশ্নে আমাদের সময় কম লাগতে পারে, কোনো একটা আমাদের প্রশ্ন আমাদের যদি কমন পাই সেক্ষেত্রে আমাদের সময় কম লাগে। তো মূলত আছে আমাদের যে লেখার যে ক্ষমতা, সেখান থেকে আমাদের যদি আমরা মেনটেন করি সেক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি কিন্তু আমরা ভালো একটা মার্ক পেয়ে আসতে পারি। আমরা দেখবেন যে পরীক্ষার সময় কিন্তু যদি আমরা লিখতে পারি ভালো করে, যদি আমরা টাইম যদি আমরা মেনটেন করতে পারি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের একটা ভালো মার্ক চলে আসবে। তো মনে রাখবেন যে সব সময় পরীক্ষার সময় কিন্তু আমাদের স্ট্রেস কম রাখতে হবে, এবং প্রথম থেকে পরীক্ষা শুরু যে প্রথমে যে এমসিকিউ পার্টটা হয়ে যাওয়ার পরে যখনই আমাদের সিকিউ লিখতে দেওয়া হবে, তো প্রথম থেকে যদি আমরা এরকম টাইম ফলো করি, যে ক নম্বর জন্য হচ্ছে যে 1 থেকে 2, 1 থেকে 2, বা আমাদের খ নম্বরে 3, বা গ নম্বরে 7 থেকে 8, ঘ নম্বরে 8 থেকে 10, এবার যদি আমরা নিতে পারি, এখানে কিন্তু আমাদের হাইয়েস্ট ধরা হয়েছে এখান থেকে। তো সেখান থেকে আপনার এখান থেকে 2-1 মিনিট একটু লেট হইতেই পারে, বা এখান থেকে কম লাগতেও পারে। তো এরকম যদি আপনাদের টাইমটা যদি আপনাদের এখান থেকে ধরে নিতে পারেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনারা কিন্তু ইজিলি হচ্ছে যে আপনারা আপনাদের 100 মার্কের কিন্তু আপনারা অ্যান্সার করে আসতে পারবেন, সেক্ষেত্রে ইজিলি কিন্তু আপনারা একটা ভালো মার্ক ক্যারি করতে পারবেন। ওকে, এরপরে আমাদের যে খ নম্বরের প্রশ্ন ছিল, সেখানে বলা হচ্ছে যেখানে যে খেলার ভিতর আনন্দ নেই কিন্তু উপরই পাওনার আশা আছে, তার নাম হচ্ছে কি জুয়া খেলা। তাহলে আমরা দেখেছিলাম যে আমাদের প্রবন্ধে বলা হয়েছিল যে খেলার ভেতরে কোনো আনন্দ নেই, উপরি মানে হচ্ছে কি যে অর্থ বা টাকা পাওয়া যায়, তার নাম হচ্ছে কি জুয়া খেলা। এখানে এটি বলতে কি বোঝানো হয়েছে? তাহলে প্রাবন্ধনিক এখানে জুয়া খেলা বলতে কি বুঝিয়েছেন, জুয়া খেলা বলতে কি বুঝিয়েছেন? তাহলে এখানে আমাদের যে প্রথম যে লাইনটা যদি বলা হয়, তাহলে এখানে আমরা বলতে পারি যে আমরা যে আনন্দবিহীন, এই যে প্রথম লাইনটা হবে এরকম যে আনন্দবিহীন উপরি পাওনার লোভে যে খেলা করা হয় তাকে জুয়া খেলার সাথে তুলনা করা হয়। এটুকু আমাদের প্রথম লাইনে গেল। এরপরে এখানে একটু স্পেস দেওয়া হয় নাই, কিন্তু এখানে হচ্ছে আপনারা একটু এখানে স্পেস দিবেন। এখানে হচ্ছে যে 2টা লাইন লেখা যায় এরকম, আপনারা একটু স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে নিচের দিকে নেমে আসবেন, তারপর এখান থেকে লিখবেন যে আমাদের যে মূল কথা ছিল যে সাহিত্য হবে নিছক আনন্দের জন্য, আর আনন্দময় সাহিত্য হলোই প্রকৃত সাহিত্য। প্রমথ চৌধুরী তার এমন বক্তব্যের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে সাহিত্য কেবলমাত্র সাহিত্যিকের হৃদয় নিঃসৃত আনন্দের ঝর্ণাধারা দিয়েই প্রবাহিত হবে, কেননা উদ্দেশ্য প্রধান সাহিত্য রচনা করলে বা অন্যের মনোরঞ্জনের জন্য সাহিত্য রচনা করলে তা অত্যন্ত নিম্নমানের সাহিত্য, যা অনেকটা জুয়া খেলার মতোই। অর্থাৎ এখানে বলা হয়েছে যে যদি আমরা আমাদের যে সমাজের যে 3টা শ্রেণী আছে, যে ধনী শ্রেণী, মধ্য এবং আছে কি নিম্ন, এই 3টা শ্রেণী যদি আমরা মনে করি যে আমি একটা গদ্য বা আমি প্রবন্ধ লিখব, এই প্রবন্ধটা পড়ে হচ্ছে ধনী শ্রেণীও আনন্দ পাবে, মধ্যবিত্ত আনন্দ পাবে, সবাই এখানে আনন্দ পাবে, নিম্নবিত্ত আনন্দ পাবে, এটা কিন্তু কখনো সম্ভব না। কারণ কি যে মানুষের চাহিদা কিন্তু ভিন্ন হয়, তাই ধনীদের চাহিদা একরকম এবং যে আছে মধ্যবিত্ত তার কিন্তু চাহিদা অন্যরকম। তাহলে এই যে একটা লেখার মাধ্যমে যে সকলের যে মনোরঞ্জন করা, এটা কখনো সম্ভব না। যার কারণে বলা হচ্ছে যে যদি আমরা মনে করি যে আমরা একটা রচনা দিয়ে আমরা সকলের মনোরঞ্জন করব, সেক্ষেত্রে এখানে আমাদের সাহিত্য হয়ে পড়বে হচ্ছে আমাদের কি উদ্দেশ্যহীন, বা এটা হবে কি অত্যন্ত নিম্নমানের সাহিত্য, যা অনেকটা জুয়া খেলার মতোই। কেননা এতে উপরি পাওয়ার আশা থাকে, আর প্রকৃত সাহিত্য থাকে উদ্দেশ্যবিহীন বা সত্য প্রণোদিত খেলার মতোই নির্মল আনন্দ। তো যখনই আমরা হচ্ছে কোনো সাহিত্য লিখব যে সকলের মনোরঞ্জন জয় করার জন্যে, তখন মনে হবে যে আমরা আরও সাহিত্য লিখি, সেখান থেকে আমাদের অর্থ আসতে পারে, এই অর্থের লোভে পড়ে কিন্তু আমরা অতিরিক্ত বা অনেক সাহিত্য যখন আমরা লিখি, সেক্ষেত্রে কিন্তু সাহিত্য তার নিজস্ব যে বৈশিষ্ট্য সেটা হারিয়ে ফেলে। যার কারণে বলা হচ্ছে যে এখানে আমাদের সাহিত্যের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে আনন্দ দেওয়া, এখানে আমাদের মনোরঞ্জন করা নয়। তারপর দেখি হচ্ছে আমরা গ নম্বর বসে উদ্দীপকের বেলু মামা সাহিত্য খেলা প্রবন্ধের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়। তো এখান থেকে আমরা উদ্দীপক দেখে আসি। এখান থেকে উদ্দীপক বসে স্কুল মাঠে একদল শিশু আপন মনে খেলায় ব্যস্ত,
মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন পাড়ার সকলের বেলু মামা। ওকে, তিনি শিশুদের ডেকে বললেন, তোমরা এমন দৌড়ঝাঁপ করতে গিয়ে হাত পা ভাঙবে, ব্যথা পাবে, তার চেয়ে এসো সবাই পড়ালেখা করি, জ্ঞান বাড়বে, বিদ্যা বুদ্ধি বাড়বে। একটি শিশু বলল মজাটা কমবে। সাথে সাথে সব শিশুরা হেসে উঠল। একে একে সবাই ছুটে পালালো খেলার মাঠে, মনের আনন্দে শুরু করলো খেলা। তাহলে এখানে আমরা উদ্দীপকটা পড়ে যেটা বললাম যে বেলু মামা হচ্ছে এখানে একটা চরিত্র। তো যিনি হচ্ছে তিনি বলা হচ্ছেন যে তার লক্ষ্য হচ্ছে যে লেখাপড়ার দিকে যাওয়া, মানে পাঠ্যপুস্তক বইয়ের দিকে যাওয়া। তো তার লক্ষ্য হচ্ছে যে যদি খেলাধুলা করা হয় সেক্ষেত্রে শিশুদের হচ্ছে হাত পা ভাঙতে পারে, ব্যথা পেতে পারে, যার কারণে তিনি উপদেশ দিল সে সারাদিন সবার জন্য পাঠ্যপুস্তকের জন্য তারা চলে যায়, মানে যারা জন্য পড়তে বসে। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে যে উদ্দীপকের বেলু মামা সাহিত্য খেলা প্রবন্ধে কোন চরিত্রের সাথে আমাদের এখানে তুলনা করা হয়েছে। তাহলে এখানে বেলু মামার উদ্দেশ্য ছিল কি, এখানে যে আমাদের জন্য পাঠ্য বই পড়ানো হয় উদ্দেশ্য। তাহলে এখান থেকে যদি আমরা দেখতে পারি যে আমাদের সাহিত্য খেলা প্রবন্ধের সাথে বেলু মামার চরিত্রটার সাথে মিল আছে, আর সেটি হচ্ছে আমাদের এই যেখানে এই যে উদ্দীপকের বেলু মামা কেবল শিক্ষা দানকেই মুখ্য মনে করায়। তাহলে এখানে বেলু মামার উদ্দেশ্য ছিল হচ্ছে যাতে শিশুরা যেন খেলাধুলা না করে তারা যেন কি করে, তারা যেন পাঠ্যপুস্তকের জন্য মনোযোগী হয়। তাহলে উদ্দীপকের বেলু মামা কেবল শিক্ষা দানকেই মুখ্য মনে করায় তিনি সাহিত্য খেলা প্রবন্ধে শিক্ষক চরিত্রের সঙ্গে তুলনীয়। তো এইটা হচ্ছে যে এখানে আমরা একটা প্যারা দেব, যেহেতু এটা সিলেক্ট করা হয়েছে এখান থেকে একটু আলাদা করলে ভালো হতো। তাহলে এইটুকু হচ্ছে আমাদের প্রথমে লিখব। তাহলে আমাদের যে গ নম্বরে যে পার্ট থাকবে, মনে রাখবেন যে ভালো মার্ক পাওয়ার জন্য গ নম্বরে অবশ্যই আমাদের 3টা পাঠ করতে হবে, তাহলে প্রথম পার্টে যেহেতু বলা হয়েছে এখানে যে কার সঙ্গে তুলনীয়, এইটা হবে হচ্ছে আমাদের প্রথম পার্ট, হবে। তাহলে প্রথম অংশ আমরা লিখতে পারবো যে উদ্দীপকের বেলু মামা কেবল শিক্ষাদানকেই মুখ্য করায় তিনি সাহিত্য খেলা প্রবন্ধে শিক্ষকের সঙ্গে তুলনা করা হয়েছে। এইটা হচ্ছে হবে আমাদের প্রথম পার্ট। গ নম্বরের প্রথম অংশটা হবে আমাদের এইটুকু। এরপরে হচ্ছে আমরা 2টা লাইন লেখার স্পেস ছেড়ে দেবো আমরা, ওকে, ছেড়ে দিয়ে তারপরে এখান থেকে নিচে আমরা আসব, এসে বলবো যে সাহিত্য খেলা প্রবন্ধে বলা হয়েছে যে কাব্য পড়ার ও বোঝার জিনিস, কিন্তু শিক্ষকের কাজই হলো কিন্তু বই পড়ানো বোঝানো। তাহলে আমরা দেখেছি যে সাহিত্য খেলা প্রবন্ধে বলা হয়েছে যে কাব্য পড়ার এবং বোঝার জিনিস, কিন্তু শিক্ষকের কাজই হচ্ছে কি বই পড়ানো বোঝানো। তাহলে একজন যে শিক্ষক থাকে, শিক্ষকের মূল উদ্দেশ্য হচ্ছে যে বিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে পাঠদান করা এবং কিন্তু তাদের কিন্তু বোঝানো। ওকে, এ ব্যাপার হচ্ছে যে ফলে কবি সাহিত্যিকদের সাথে পাঠকের মনের মিলন ঘটে না। তাহলে এখানে যে আমাদের যে কবি সাহিত্য থাকে তারা হচ্ছে কি মুক্ত মনের হন। তাহলে কবি সাহিত্যিকদের উদ্দেশ্য থাকে যে কীভাবে তারা একটা বিষয়বস্তুকে সবার সামনে নিয়ে আসবে এবং সকলকে আনন্দ প্রদান করবে, কিন্তু শিক্ষকের উদ্দেশ্য হচ্ছে কিভাবে তাদের যে শিক্ষার্থী আছে তাকে সেজন্য করতে পারে, সব কিছুর জন্য বোঝাতে পারে। ওকে, তো যার কারণে হচ্ছে এখানে আমাদের যে কবি যে সাহিত্যিক তাদের সঙ্গে কিন্তু আমাদের পাঠকের কিন্তু মনের মিলন ঘটে না। শিক্ষকরা সাহিত্যের রূপ দেখান না। তাহলে আমাদের সাহিত্যের রূপ কেমন ছিল, যে 100 বছর আগে আমাদের সাহিত্যের রূপ কেমন ছিল বা এখন কেমন আছে বা আমাদের আদি যুগে কেমন ছিল, এগুলো কিন্তু আমাদের কিন্তু শিক্ষকরা দেখান না। তাদের মূল লক্ষ্য হচ্ছে যে তাদের যে পাঠ্য বইয়ে কী আছে সেটাই হচ্ছে তাদের কি মূল বিষয়বস্তু। ওকে, শুধু তার গুণ শোনান। শিক্ষকদের সাহায্যে শিক্ষার্থীরা কাব্য সম্বন্ধে নিগ্রহ তত্ত্ব সম্পর্কে জানতে পারে ঠিকই, কিন্তু রস আস্বাদন করতে পারে না। এখন যদি আমি আপনাদেরকে বলি যে রবীন্দ্রনাথের লেখা চোখের বালি উপন্যাসের চরিত্র হচ্ছে এটা, গোরা চরিত্র হচ্ছে এটা, তাই না, সেক্ষেত্রে শুধুমাত্র কিন্তু আপনারা জানতে পারবেন যে গোরা উপন্যাসের চরিত্র ছিল এইটা, এখানে চরিত্র ছিল এইটা, কিন্তু এখানে যে মূল যে বিষয়টা বা এখানে যে ঘটনা যে কী হয়েছে এটা কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন না, তাই না। তো সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে শিক্ষকের যে সাহিত্য রূপ এবং তার গুণ শোনান এবং শিক্ষকদের সাহায্যে কাব্য সম্বন্ধে নিগ্রহ তত্ত্ব সম্পর্কে জানতে পারে ঠিকই, কিন্তু এর যে প্রকৃত যে রস সেটা কিন্তু তারা
আস্বাদন করতে পারে না, কারণ শিক্ষকরা শুধু জ্ঞান অর্জনকেই মুখ্য বলে মনে করেন, তাই না? মুখ্য বলে মনে করেন। উদ্দীপকে এই যে এইটা গেল, তাহলে এইখান থেকে যে আমাদের যে মূল থাকবে লেখা, এইটা হচ্ছে হবে আমাদের দ্বিতীয় পার্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট। তাহলে আমাদের প্রথম পার্টটা আমাদের চলে গেল, প্রথম যে থাকবে ওটা হচ্ছে প্রথমে লিখব যে উদ্দীপকের এর সাথে আমাদের এর মিল আছে, এটা হবে আমাদের প্রথম ধাপ। তারপরে আমরা একটু স্পেস দিয়ে লিখবো হচ্ছে এই পার্টটা, তারপরে আমরা যাব উদ্দীপকে। ওকে, বলছে উদ্দীপকে দেখা যায় যে একদল শিশু আপন মনে আনন্দে মাঠে খেলায় ব্যস্ত। বেলু মামা সেই মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় শিশুদের আঘাত পাওয়ার ভয় দেখিয়ে খেলতে নিষেধ করেন। তিনি শিশুদের জ্ঞান বাড়াতে এবং বিদ্যা বুদ্ধি বাড়াতে পড়ালেখা করতে বলেন। ফলে আনন্দের বিপরীতে জ্ঞান লাভকে মুখ্য হিসেবে দেখার জন্য উদ্দীপকের বেলু মামার আলোচ্য প্রবন্ধের স্কুল মাস্টার চরিত্রের সঙ্গে তুলনীয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখলাম যদি আমরা গ নম্বর লিখতে যাই তাহলে আমাদের তিনটা পার্ট প্রয়োজন, মানে একটা ধাপ প্রয়োজন। সেই তিনটা ধাপের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে প্রথমে আমাদের প্রশ্ন ছিল এখানে, যদি আমরা প্রশ্ন খেয়াল করি যে উদ্দীপকের বেলু মামা সাহিত্য খেলা প্রবন্ধে কোন চরিত্রের সঙ্গে তুলনীয়, তাহলে এইটা হচ্ছে আমাদের হবে প্রথম ধাপ। প্রথম ধাপের সঙ্গে বলবো যেখানে শিক্ষকের সঙ্গে তুলনা করা হয়েছে, এটা হচ্ছে প্রথম ধাপ। তারপরে আমরা একটু স্পেস ছেড়ে দেবো, ছেড়ে দেওয়ার পরে হচ্ছে যে আমাদের যে সাহিত্যের যে হচ্ছে আমাদের মূল কথা, সেই সাহিত্যের মূল কথাটা হচ্ছে আমরা আমাদের এই যে এখান থেকে এইখান থেকে এইটুকু হচ্ছে আমরা দ্বিতীয় পার্টে অ্যাড করব। এরপরে হচ্ছে যে আমরা আরেকটু স্পেস দেবো, স্পেস দেওয়ার পরে তৃতীয় ধাপে দেখাবো যে উদ্দীপকের কি হয়েছে এবং আমাদের প্রবন্ধটাতে কি পার্থক্যটা আছে, এটা হবে আমার তৃতীয় ধাপ। ওকে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এরপরে আছে যে আমরা আসি ঘ নম্বরে। ঘ নম্বরে বলা হচ্ছে এখানে যে সাহিত্য খেলা প্রবন্ধে বর্ণিত সাহিত্যের উদ্দেশ্য এবং উদ্দীপকে শিশুদের খেলার উদ্দেশ্য অভিন্ন। তাই এখানে বলা হচ্ছে যে এইখানে যে আমাদের শিশুদের যে খেলার উদ্দেশ্য এইটা এবং আমাদের সাহিত্য খেলা প্রবন্ধে যে আমাদের সাহিত্যের উদ্দেশ্য দুইটা হচ্ছে অভিন্ন, এটা হচ্ছে আমাদেরকে দেখাইতে হবে। ওকে, তাহলে আমরা যাই ঘ নম্বরে। তো দেখি এখানে যে সাহিত্য খেলা প্রবন্ধে বর্ণিত সাহিত্যের উদ্দেশ্য এবং উদ্দীপকে শিশুদের খেলার উদ্দেশ্য অভিন্ন, আর তা হলো আনন্দ লাভ। এটা হবে আমাদের প্রথম পার্ট। ঠিক আছে, তাহলে আমাদের গ নম্বরের মতো আমাদের ঘ নম্বরও আমাদের এরকম 3টা অথবা 4টা পার্ট করে লিখতে হয় যদি আপনাদের ভালো মার্ক পেতে চান। তো সেক্ষেত্রে আমাদের এইখান থেকে এটা হবে যে সাহিত্য খেলা প্রবন্ধে বর্ণিত সাহিত্যের উদ্দেশ্য এবং উদ্দীপকের শিশুদের খেলার উদ্দেশ্য অভিন্ন, আর তা হচ্ছে কি আনন্দ লাভ। ওকে, এরপরে আসবো হচ্ছে যে সাহিত্য খেলা প্রবন্ধে প্রমোদ চৌধুরী বলেন যে সাহিত্যের উদ্দেশ্য হলো সকলকে আনন্দ দান করা, শিক্ষা দান করা নয় বা মনোরঞ্জন করা না। মানুষ স্বেচ্ছায় এবং আনন্দে সাহিত্যের রস আস্বাদন করবে। তিনি সাহিত্যের সঙ্গে তুলনা করেছেন খেলাধুলার। তার মতে খেলাধুলায় যেমন নিছক আনন্দই প্রদান, সাহিত্যের ক্ষেত্রেও তাই। ঠিক আছে, তো এইটা হয়ে গেল আমাদের দ্বিতীয় পার্ট। তো এইখান থেকে এইটুকু হচ্ছে আমাদের ঘ নম্বরের প্রথম পার্ট। এরপরে হচ্ছে যে আমরা আবার একটু স্পেস দিব, স্পেস দিয়ে আমরা এটুকু লিখবো এখান থেকে মূল কথা। তারপরে আসবো হচ্ছে আমরা উদ্দীপকে, যে উদ্দীপকে দেখা যায় যে একদল শিশু আপন মনে স্কুল মাঠে খেলায় ব্যস্ত। বেলু মামা তাদের খেলা ছেড়ে লেখাপড়া করতে বলেন, কিন্তু শিশুরা একসাথে সবাই ছুটে পালায়, কারণ তারা জানে যে খেলায় আনন্দ বেশি, তাই তারা সবাই মনের আনন্দে মাঠে খেলতে শুরু করে। তাই এখানে দেখা যায় যে বেলু মামা তিনি তাদেরকে বলেন যে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের পাঠ্যপুস্তকে যে আমাদের মনোযোগ দেওয়া উচিত, কিন্তু শিশুরা তার কথা না শুনে তারা চলে যায় কোথায়, খেলতে চলে যায় মাঠে। ঠিক আছে, এরপরে দেখি হচ্ছে আমরা যে সাহিত্য খেলা প্রবন্ধে প্রাবন্ধিক বলেছেন যে খেলাধুলায় যেমন আনন্দ ছাড়া কোনো উদ্দেশ্য নেই, সাহিত্যের উদ্দেশ্য তেমনই একমাত্র আনন্দ দান করা। তাহলে মানুষের মনে সাড়া জাগানো বিষয়টি উদ্দীপকে শিশুদের খেলার উদ্দেশ্যের মতো, কারণ তারা জানে যে খেলা বাদ দিয়ে শুধু পড়াশোনা করলে মজা কমবে, খেলাধুলার মধ্যেই রয়েছে আনন্দ। এই কারণে বলা যায় যে প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ। অর্থাৎ বলা হচ্ছে যে আমাদের সাহিত্যে খেলা যে আমাদের প্রবন্ধ ছিল সেই প্রবন্ধে যে উদ্দেশ্য এবং আমাদের উদ্দীপকের যে উদ্দেশ্য এটা কিন্তু অভিন্ন। কারণ কি উদ্দীপকে শুধুমাত্র হচ্ছে আমাদের আনন্দ লাভের কথা বলা হয়েছে, কিন্তু আমাদের যে
আর সাহিত্যের যে খেলা সেখানে কিন্তু আমাদের এখানে যে আনন্দ লাভ করা, এই আনন্দ লাভ করা ছাড়াও কিন্তু আরও কিন্তু অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যার কারণে কিন্তু আমাদের উদ্দীপক এবং আমাদের সাহিত্য খেলা এর কিন্তু উদ্দেশ্য কিন্তু আমাদের অভিন্ন। ওকে, তাহলে আশা করি যে আপনারা সম্পূর্ণরূপে আপনারা বুঝতে পেরেছেন এবং আজকের আলোচনা এটুকুই থাকবে। এর পরবর্তীতে আমরা অন্য কোনো গদ্য অথবা পদ্য নিয়ে আমরা আসব। যদি আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথায় আপনাদের বুঝতে অসুবিধা হলো। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।